বিষাক্ত প্রেমের অনুভূতি। উর্মি প্রেমা, সাজিয়ানা মুনির। পর্ব 24 তৃতীয় অংশ। সেহের ভার্সিটি যাওয়ার পথে নিউজ পেপারে চোখ বুলাচ্ছে। আরহাম পাশের সিটে ড্রাইভ করছে। পিছনের সিটে লিয়া বসে। নিউজ পেপারের হেডলাইনে সেহেরের চোখ আটকায়। বড় বড় অক্ষরে লিখা রেলপথে মোটর সাইকেল সহ 2 আগন্তুকের লাশ। হেডলাইন দেখে সেহের বিস্তারিত ঘটনা পড়ে জানতে পারে গত রাত থেকে ছেলে দুজন নিখোঁজ। আজ সকালে রেলপথে ক্ষতবিক্ষত লাশ মিলেছে। লাশ দেখে মনে হচ্ছে খুনি ভীষণ হিংস্রতার সাথে হত্যা করেছে। আশ্চর্যজনক বিষয় হলো ছেলে দুটোর লাশের সাথে চোখ আর হাত মিলেনি। লাশের উপর বিষাক্ত কেমিক্যাল ছিটানো যেন লাশে দ্রুত পচন ধরে। খুনি কোনো প্রকার প্রমাণ ছাড়েননি। খুনিকে আসতে যেতে কেউই দেখেনি। এমন একই ঘটনা এর পূর্বে আরও কয়েকটা কেসে দেখা গেছে। পুলিশ এবার ঘোর তদন্ত চালাচ্ছেন। ছেলে দুটোর ছবি দেখে সেহের ছিটকে উঠে গত রাতের ছেলেগুলো। এদের এত ভয়ঙ্কর মৃত্যু কে দিতে পারে? এর পেছনে কি সেই বাদামি চোখের অধিকারী সেই মানুষটার হাত? ভাবতেই সেহেরের গা কাটা নিয়ে উঠে। পেপার বন্ধ করে জোরসর ভাবে বসে থাকে। চোখ মুখ আতঙ্কে মাখা। যা আরহামের চোখ এড়ায় না। আরহাম ড্রাইভ করতে করতে আলতো স্বরে বলে, ইজ এভরিথিং ওকে? সেহের ভীতু চোখে আরহামের দিকে এক পলক তাকায়। সাথে সাথে চোখ ফিরিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। এতে আরহামের সন্দিহান বাড়ে। গাড়িতে লিয়া থাকায় কিছু বলতে যেও আর কথা বাড়ায় না। সেহের লিয়াকে ভার্সিটিতে ড্রপ করে। পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা হয়। বিকালের শেষ প্রহর। আকাশ মেঘলা থাকায় ঠিক ধরা যাচ্ছে না। মনে হচ্ছে এই বুঝি সন্ধ্যা নামল। হিম শীতল পরিবেশ। থেমে থেমে অগোছালো হাওয়া বইছে। মালিহা খানম সেহের গল্পে মেতে। অল্প সময়ে দুজনের মাঝে বেশ ভালো সখ্যতা হয়ে গেছে। অনেক সময় রক্তের সম্পর্ক থেকে হৃদয়ের সম্পর্কগুলো বেশি জোরদার হয়। আর পরিস্থিতি সৃষ্টি করা সম্পর্কগুলোয় অন্যরকম এক জোর মজবুত শক্তি থাকে, যা রক্তের সম্পর্ক থেকে কয়েক গুণ ঊর্ধ্বে। সামনে ধোয়া উঠা চায়ের কাপ। মালিহা খানম সেহের হাসি ঠাট্টায় মজে। কথার মাঝে মালিহা খানম বলে, তোমাদের সম্পর্ক ঠিক আছে তো? মানে, তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি যা বলতে চাইছি তুমি হয়তো বুঝছো। আচমকা মালিহা খানমের এমন কথায় সেহের বিষম খায়। ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে। সেহেরের চাহনি বুঝতে পেরে মালিহা খানম আবার বলল, জানি আমার এমন প্রশ্নে তুমি অস্বচ্ছন্দ বোধ করছো। আমি লুকোচুরি করে কথা বলতে পারি না। যা বলি যা করি সরাসরি বলতে করতেই পছন্দ করি। তোমাদের ভালোর জন্য গার্ডিয়ান হিসাবে আমার জানাটা জরুরি তোমরা আদৌ ভালো আছো তো? সেহের লজ্জায় নিজেকে গুটিয়ে নেয়। মাথা নত করে চায়ের কাপে চামচ ঘোরাচ্ছে। মালিহা খানম আবার বলল, বিয়েটা তোমার ইচ্ছে হয়নি তা আমার অজ্ঞাত নয়। শুনো প্রেম ভালোবাসা বিয়ে জীবনে একবারই হয়। বিয়ে এক পবিত্র বন্ধন। তোমার ভাগ্যের লিখনে আরহামের নাম ছিল। তুমি মানো আর না মানো আরহাম তোমার স্বামী। তাই যত দ্রুত সম্ভব এই সত্যিটা মেনে নেও। এতে তোমার ভালো, অগোছালো মন আর মস্তিষ্কে শান্তি মিলবে। মন থেকে একবার সম্পর্কটাকে মেনে নিতে চেষ্টা করো, দেখবে সব জটিলতা কেটে পানির মতো সহজ স্বচ্ছ হয়ে যাবে। হাজবেন্ড হিসাবে আরহাম কিন্তু ততটাও মন্দ নয়, ভীষণ কেয়ারিং আর লাভিং একজন। মালিহা খানমের কথাগুলো সেহেরের মনে গাঢ় ছাপ ফেলল। সত্যি তো, সেহের কেন নিজের জীবনকে এতটা জটিল করছে? সম্পর্কটা না হয় জোরপূর্বক হয়েছে। বিয়ে নামক শব্দের জালে তো সে ঠিক আটকে। সেই ছোট থেকে মুক্তির সন্ধান করছে, কই আজও কি তা ধরা দিয়েছে? মুক্তির সন্ধান করলেই তো আর মুক্তির খোঁজ মিলে না। বরং ধীরে ধীরে সবকিছু আরও অগোছালো হচ্ছে। এই অগোছালো সম্পর্কটাকে একটা সুযোগ দিতে ক্ষতি কি? এতে যদি মনের অস্থিরতা কাটে তবে তাই হোক। সেহের মাথা ঝাঁকিয়ে নত স্বরে বলে, জি দাদিমা, আমি সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চাই। কিন্তু আমার কিছুটা সময় দরকার। সেহেরের উত্তরে মালিহা খানম এক চিলতে হাসল। আরহাম সেহেরের ভালো থাকার জন্য। সেহেরের মনে আরহামের জন্য ভালোবাসা জন্মানোর প্রয়োজন। প্রতি বৃহস্পতিবারের মতো আজ সন্ধ্যায় সেহের আনান আফনানের রুমে। ড্রয়িং এ হেল্প করছে। তিনজন ছবি আঁকতে ব্যস্ত।
রুম জুড়ে খিলখিল হাসির গুঞ্জন। দিশা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আনান আফনানের রুমের দিকে পা বাড়ায়। দরজার সামনে আসতে থেমে যায়। ছেলেমেয়েদের একসাথে দেখে বুক ভরে শান্তির নিঃশ্বাস টানে। সেই ঘটনার পর এত দিন কাটল, এখন অবধি সেহের দিশার সাথে কথা বলেনি। ভেতরে ভেতরে দিশা অশান্তিতে ছটফট করছে। কয়েকবার মেয়ের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু প্রত্যেকবার সেহের এড়িয়ে গেছে। মেয়ের এমন অগ্নিমূর্তির রূপ দিশাকে ভীষণ পীড়া দেয়। একটা সময় ছিল যখন দিশা নিজে সেহেরের থেকে দূরে পালাত। নিজ ইচ্ছে সেহেরকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু আজ সেহেরের এই ক্ষোভ দিশাকে তিলে তিলে মারছে। জীবনের সব অন্যায়ের শাস্তি এখন পাচ্ছে। ক্ষমা চাওয়ার মতো মুখ নেই। এসব ভাবতে ভাবতে চোখ মুছে রুমের ভেতর পা বাড়ায়। আওয়াজ করে হাসি উজ্জ্বল মুখে বলে, তোমরা কি নিয়ে এতটা ব্যস্ত? শুনি। মাকে দেখে সেহের ভ্রু কুঁচকে নেয়। মুখের হাসিটা বুজে যায়। আনান আফনান মাকে ড্রয়িং বুক বের করে দেখাচ্ছে। দিশা ছেলেদের প্রশংসা করছে। সেহের সবকিছু দেখেও নিজ কাজে ব্যস্ত। কোনোরকম প্রতিক্রিয়া করছে না। ভীষণ শান্তভাবে বসে। আনান আফনান দূরে যেতে দিশা সেহেরের উদ্দেশ্যে বলে, তুমি আনান আফনানকে এতটা সময় দিচ্ছ দেখে ভালো লাগলো। সেহের ড্রয়িং বুকে রং পেন্সিল ঘষতে ঘষতে বলল, সম্পর্কটা আপনার সাথে শেষ হয়েছে, সবার সাথে না। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? তুমি কেন বুঝতে চাইছো না আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি? সেহের ধপ করে পেন্সিল রেখে ক্রুদ্ধ দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। খানিক চুপ থেকে তাচ্ছিল্য স্বরে বলে, আপনি আমার কতটা ভালো চান তা জানা আছে। যে মহিলা নিজের দুধের শিশুকে ফেলে নতুন সংসার সাজাতে পারে তার কাছে অন্তত মায়া মমতা আশা করি না। ছোট থেকে এ পর্যন্ত আপনাকে সুযোগ দিয়ে এসেছি। আমি কোন কিছু বলিনি। আমার এখনো মনে পড়ে ফোনে আমার গলার ভাঁজ পেয়ে কি করে রেখে দিতেন। কিছু ভুলিনি। একটা কথা বলুন তো, আমার জায়গায় লিয়া থাকলেও কি আপনি এমনটা করতেন? দিশা চুপ করে থাকে। সেহের আবার বলল, জানতাম আপনার কাছে জবাব থাকবে না। লিয়া বা আনান আফনানের সাথে আপনি কখনোই এমনটা করতে পারতেন না। কারণ তারা আপনার ভালোবাসার চিহ্ন আর আমি ভুলের। কথাগুলো বলে সেহের বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। দিশা আহত চোখে সেহেরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সেহেরের শব্দের প্রহার দিশার বুকে ভীষণ চোট ফেলেছে। সামনে ইলেকশন। দাদাজানের সাথে আলাপ আলোচনা শেষ করে আরহাম স্টাডি রুম ছেড়ে রুমের দিকে পা বাড়িয়েছে। রুমের সামনে আসতে ভ্রু যুগল কুঁচকে আসে। অন্ধকার রুমটা এক ফালি চাঁদের আলোয় মাখা। সেহের রুমে নেই। বারান্দা থেকে পায়রাগুলো পাখার আওয়াজ ভেসে আসছে। আরহামের বুঝতে বাকি রইল না সেহের বারান্দায়। বারান্দার দিকে অগ্রসর হয়। বারান্দায় চোখ পড়তে আরহাম কেঁপে ওঠে। কুঞ্চিত ভ্রু যুগল শটান হয়। সামনে মায়া রাজ্যের শাহজাদি শুভ্র শাড়িতে চন্দ্র বিলাসে মগ্ন। আকাশে ইয়া বড় থালার মতো চাঁদ, যার এক ফালি জ্যোৎস্নায় পুরো দুনিয়া মায়াবী আলোয় জড়িয়ে। আরহাম বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে। নেশাপ্রবণ চোখ জোড়া সামনের চন্দ্রবিলাসিতে বুধ। এলোমেলো ধমকা হাওয়া তার গোছানো শাড়ির ভাঁজগুলো বারে বারে অগোছালো করে দিচ্ছে। কোমর অবধি লতানো কেশ ঘাড়ের এক পাশে এনে রেখেছে। উন্মুক্ত ফর্সা পিঠ যেন আরহামকে হাতছানি দিয়ে ডাকছে। প্রণয় নেশা মত্ত আরহাম ধীর পায়ে সামনের দিকে পা বাড়ায়। কারো উপস্থিতি টের পেয়ে সেহের ঘাড় ফিরিয়ে চাইল। আরহামে দেখে মিষ্টি করে হেসে বলল, ফিরেছেন। আপনার অপেক্ষাই করছিলাম। আরহাম কিছু বলল না। সেহেরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল। আরহামের এই চাহনিতে সেহের লজ্জায় মাথা নত করে নেয়। আমতা আমতা স্বরে বলে, ইয়ে মানে, ভাবলাম সারাদিনের ক্লান্তি দূর করতে রিফ্রেশমেন্টের জন্য একান্ত কিছু সময় কাটানো যাক। একান্ত? আরহামের ঠোঁটের কোণায় দুষ্টু হাসি ঝুলে, যা সেহেরকে আরো লজ্জায় ফেলে। সেহের গলা ঝেড়ে আমতা স্বরে বলে, মা মানে কফি খেতে খেতে গল্প করা। সেহেরের বোকাসোকা মুখ দেখে আরহাম ফিক করে হাসল। সেহের বেশ বুঝতে পারল আরহাম পিঞ্চ করছিল। বেতের চেয়ার দুজন মুখোমুখি বসে। দুজনের হাতে ধোয়া উড়া কফির মগ। দুজনের মাঝে পিনপতন নীরবতা। এলোমেলো ধমকা হাওয়া কানে কানে ফিসফিস করে কিছু একটা বলতে চাইছে। সেহের ঘাসের উপর নখ ঘষছে।
চেহারা দেখে মনে হচ্ছে কিছু বলতে চাইছে, কিন্তু নার্ভাসনেসের জন্য বলতে পারছে না। আরহাম তা ধরতে পেরে জিজ্ঞেস করল, কিছু বলতে চাইছো? সেহের ফ্যালফ্যাল চোখে আরহামের দিকে চেয়ে হ্যাঁ সূচক মাথা নাড়াল। আরহাম আবার বলল, দ্বিধাহীন বলতে পারো। সেহের মাথা তুলে আরেকবার আরহামের দিকে চাইল। মুখোমুখি বসে কথাগুলো বলা অসম্ভব। সেহের অন্তত তা পারবে না। তাই চেয়ার ছেড়ে কফির মগ হাতে করে রেলিং ধরে দাঁড়ায়। চুলগুলো উন্মুক্ত পিঠে ছড়িয়ে নিঃশ্বাস নিয়ে বলে, আমাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো হয়নি। জানি আমি আপনার মন মতো নয়। এটাও জানি বিয়েটা শুধুমাত্র একটা ডিল। এতদিন সম্পর্কটা ভাঙতে চেয়েছি, কিন্তু এখন আমি চাই আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিতে। বিয়েটা আর 5টা বিয়ের মতো স্বাভাবিকভাবে নিতে। সবটা গুছিয়ে নিতে আমার কিছুটা সময়ের প্রয়োজন। সেহের এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আরহামের ঠোঁটের কোণে উল্লাসের হাসি। সেহেরে এলোমেলো কথাগুলো আরহামকে ঠিক কতটা অগোছালো করে দিয়েছে তা হয়তো সেহেরের জানা নেই। আরহাম চট করে সেহেরকে পেছনে থেকে জড়িয়ে ধরে। শাড়ির ভাঁজে হাত বুলিয়ে কোমর চেপে ধরে। খোলা কেশে অনবরত ঠোঁট ছুঁয়ে নাক ডুবিয়ে মাতাল ভারী স্বরে বলে, টেক ইউর টাইম, খানিকের জন্য নয় চিরকালের জন্য তোমাকে চাই। তুমি আমাদের সম্পর্কটা নিয়ে ভাবছ তা আমার জন্য যথেষ্ট। আমি অনন্তকাল তোমার অপেক্ষায় থাকব। আরহামের গাঢ় স্বরে সেহের বরাবরের মতো কেঁপে উঠছে। আরহামের বুকে শরীরের ভার হেলে দেয়। আরহাম সেহেরের চুলের মিষ্টি মাদকাসক্ত ঘ্রাণ নিতে ব্যস্ত। অবুঝ সেহের কি আদৌ বুঝছে, সে আরহামকে কতটা অগোছালো করে দিচ্ছে? বিষাক্ত প্রেমের অনুভূতি। উর্মি প্রেমা, সাজিয়ানা মুনির। পর্ব 25। নভেম্বরের শুরু। এর মাঝে 2 মাস কেটে গেছে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। কিন্তু শহরের এই পরিবেশে গ্রামের মতো ষড়ঋতু বুঝে ওঠা বেশ মুশকিল। শহরের ক্ষেত্রে 3টি ঋতু গ্রীষ্ম, বর্ষা আর শীত। বাকি শরৎ, হেমন্ত, বসন্তের এই 3 ঋতুর দেখা মিলে না ইটপাথরের ঘেরা ধুলোবালি জমা এই শহরে। অক্টোবরের আকস্মাৎ বৃষ্টি আবছা শীতের বার্তা নিয়ে এসেছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মৃদু ঠান্ডা পড়তে শুরু করেছে। এই 2 মাসে আরহাম সেহেরের সম্পর্কের মাঝে বেশ উন্নতি ঘটেছে। স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি না হলেও বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। সেহের বাড়ি বউদের মতো টুকটাক কাজে হাত লাগায়। এই যেমন বিকালের নাস্তা কিংবা আরহামের প্রিয় ডিশ। বেডরুম গোছগাছ থেকে শুরু করে আরহামের জিনিস অবধি সামলানো। ইদানিং আরহামের বেশ বাজে অভ্যাস হয়েছে, সেহেরের বানানো কফি ছাড়া তার দিন কিছুতেই শুরু হচ্ছে না। মাঝে মধ্যে 2-1 দিন মিস হয়ে গেলে সারাদিন মেজাজ চড়ে থাকে। খামাখা অফিস, পার্টি অফিসের লোকজনের উপর রাগ ঝাড়তে থাকে। সকালে ঘুম ভাঙার পর চোখের সামনে সেহেরকে চাই। বাড়ি ফেরার পর সেহেরের মুখখানা দর্শন না করলে কোনভাবেই ক্লান্তি কাটে না। মাথায় চড়ে তাথই করে নেচে বেড়ায়। সেহের নামক নেশাটা দিন দিন প্রখর হচ্ছে। রক্তের সাথে মিশে শিরায় শিরায় তার উপস্থিতির জানান দিচ্ছে। অভ্যাস হয়ে দিন দিন অধিকার বোধ বাড়াচ্ছে। সেহেরের প্রতি ভালোবাসা আসক্তি সময়ের সাথে পাল্লা ধরে বাড়ছে। সকাল থেকে সেহেরের শরীর কেমন যেন ম্যাজম্যাজ করছে। আবছা এক পীড়া শরীর ভার করে রেখেছে। তাই আজ আর ভার্সিটিতে যাওয়া হলো না। বেশ বেলা করে ঘুম ভাঙল। আরহাম বেশ সকাল সকাল বেরিয়েছে। পার্টি অফিসে জরুরি এক মিটিং আছে। যাওয়ার পূর্বে বেশ কয়েকবার ডক্টরের কাছে যাওয়ার কথা তুলেছে। সেহের শুনতে নারাজ। সেহেরের ভাষ্যমতে সামান্য ব্যথা ঠিক হয়ে যাবে, ডক্টরের কাছে যাওয়ার কোন প্রয়োজন নেই। আরহাম একবার মিটিং রদ করে বাড়িতে সেহেরের পাশে থাকতে চাইল। কিন্তু সেহের শুনল না, জোর করে ঠেলে আরহামকে পার্টি অফিসে পাঠালো। আরহামকে বিদায় দিয়ে সেহের আবার 2 ঘন্টার ঘুম দিল। ঘুম ভাঙল বেলা 10:30টায়। ভারী মাথা নিয়ে সেহের উঠে বসল। বালিশে পিঠ ঠেকিয়ে চোখ বুজে কপালে হাত রাখল। তপ্ত কপাল। জ্বর এসেছে বোধ হয়। বেশ কিছুক্ষণ চোখ বুজে একই ভঙ্গিতে বসে রইল। 11টার দিকে বিছানা ছাড়ল। ফ্রেশ হয়ে নিচে যেতে দেখল যে যার মতো বেরিয়ে গেছে। বাড়িতে কেউ নেই। দাদিমায়ের কথা জিজ্ঞেস করতে লতা খালা জানান বাড়িতে নেই। এক আত্মীয় অসুস্থ, তাকে দেখতে গিয়েছেন। লতা খালা আরও জানালেন আরহাম যাওয়ার আগে সবাইকে নির্দেশ দিয়ে গেছেন,
কেউ যেন সেহেরকে ডিস্টার্ব না করে। তাই দাদিমা সেহেরকে ডাকেননি। সেহের কুঞ্চিত হাসল। আরহামের এসব হুটহাট পাগলামোগুলো সেহেরকে ভীষণ লজ্জায় ফেলে। মুচকি হেসে মুখে খাবার তুলতে মুখে বিষ তেতো ভাব ফুটে ওঠে। জ্বরে মুখ তেতো হয়ে আছে। কিছু খেতে ভালো লাগছে না। কেমন গন্ধ গন্ধ অরুচি লাগছে। সেহেরের আর খাওয়া হলো না। খাবার ছেড়ে টেবিল থেকে উঠে পড়ল। রুমে এসে বসতেই কেমন যেন অস্থির লাগতে শুরু করল। শরীর ভীষণ রকম দুর্বল লাগছে। একবার ভাবল কাঁথা মুড়া দিয়ে শুয়ে পড়বে, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত বদলায়। ছোটবেলা দাদির থেকে শুনেছিল জ্বর আর বরে দুটো জিনিসকে যত বেশি লাই দিবে তত বেশি মাথায় চড়ে নাচবে। দুটোকে কন্ট্রোলে রাখতে হয়। যেই ভাবা সেই কাজ। সেহের আর এক সেকেন্ডও দেরি করল না। হাতে কাপড় নিয়ে ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। জানালার স্বচ্ছ কাচ ভেদ করে সোনালি আলোয় কাবার্ডের ক্রিস্টাল হাতলগুলো হীরার মতো চকচক করছে। সেহের বেশ মন দিয়ে কাবার্ড গোছাচ্ছে। আরহামের কাবার্ডের দিকে হাত বাড়াতে সেহেরের চোখ আটকায় কালো হার্ডবোর্ডে বাঁধানো ফাইলটায়। ফাইলটা হাতে নিয়ে গুছিয়ে রাখতে নিলে অসাবধানতাবশত ফাইলটা নিচে পড়ে যায়। সাথে সাথে ফাইলের ভেতর ছবিগুলো মাটিতে ছড়িয়ে পড়ে। ছবিগুলো তুলতে গিয়ে সেহের থমকে যায়। হাতে নিয়ে বড় বড় চোখ করে সেহের তাকিয়ে। ছবিগুলো তার এখনকার না, তাও আবার বছর 5 আগের। সেহেরের এখনো স্পষ্ট মনে পড়ে ক্লাস 9-এর শেষের দিকে স্কুল থেকে এক ড্যান্সিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। চিটাগাং মেইন শহর ছেড়ে 3 ঘন্টার পথ। অনেক বড় আয়োজন করা হয়েছিল। দেশের বিভিন্ন ব্যবসায়ী রাজনীতিবিদরা সেখানে ছিল। সেহেরদের স্কুল থেকে প্রতিযোগিতার জন্য তাকে বাছাই করা হয়েছিল। ছোট থেকে ক্লাসিক্যাল ড্যান্সের প্রতি বেশ ঝোঁক তার। এমন আরও কয়েকটা স্কুল বাছাই করা হয়েছিল। গাঢ় বেগুনি টকটকে লাল পাড়ের সিল্ক শাড়ি। থিম অনুযায়ী গা ভারী সাউথ ইন্ডিয়ান মুক্ত পান্নার গহনা। চুলগুলো খোপা বাঁধা। কিছু ছবি অডিটোরিয়ামের ভেতর নৃত্যরত অবস্থায়। আর কিছু ছবি অডিটোরিয়ামের বাহিরে চকলেট হাতে। এরপর আরও অনেক ছবি। প্রত্যেকটা ছবি আড়াল থেকে তোলা। কিন্তু চিন্তার বিষয় এই ছবিগুলো আরহামের কাছে এলো কি করে? আর এই ছবিগুলো বাকে তুলেছে? সেহেরের জানা মতে আরহামের সাথে এখানে এসে এই প্রথম পরিচয়। তাহলে আরহামের কাছে সেহেরের এত আগের ছবি কি করে? সেহের ছবি হাতে গভীর ভাবনায় ডুবে থাকল। বিকাল 5টা। ইদানিং সূর্যের কৃপণতা বাড়ছে। 4:30 বাজতে না বাজতে বেলা ফুরায়। তেজ কমিয়ে সন্ধ্যা নামার তাড়া নেয়। বাহিরে এলোমেলো হিম শীতল বাতাস বইছে। জানালা আবছা খোলা থাকায় সুরসুর করে ঘরে ঢুকছে। আরহাম হুড়মুড় করে বাড়ি ফিরেছে। দুপুর থেকে সেহেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকবার ফোন করেছে, কিন্তু ফোন বারবার বেজে বন্ধ হয়ে যাচ্ছে। আরহামের ভীষণ চিন্তা হচ্ছে। অফিসে আর যাওয়া হলো না, পথ থেকে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি ফিরে কাউকে পেল না। লতা খালা থেকে জানতে পারল সবাই বাহিরে আছেন। আর সেহের তার রুমে ঘুমাচ্ছে। লাঞ্চ করতে পর্যন্ত নিচে আসেনি। এবার আরহামের চিন্তা আরও বাড়ল। দ্রুত পায়ে উপরের দিকে হাঁটা ধরল। রুমে ঢুকে সেহেরকে কয়েকবার ডাকল। কোন সাড়া মিলল না। আরহাম বিছানার দিকে এগিয়ে যায়। আলো ছায়ার অদ্ভুত খেলায় বিছানায় কারো প্রতিচ্ছবি লক্ষ্য করল। মোটা লুই গায়ে দিয়ে মুড়িয়ে শুয়ে আছে। জ্বর হলো কি? আরহাম দ্রুত বিছানায় বসে সেহেরের মুখের উপর থেকে কম্বল সরায়। কপালে হাত ছুঁয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। আরহামের ভীষণ রাগ হলো। সেই সকালেই বলেছিল ডক্টরের কাছে যেতে, কিন্তু সেহের নাছোড়বন্ধ যাবে না। এখন সেই জ্বর বাঁধিয়ে অসুস্থ হলো। আরহাম নিজেকে প্রস্তুত করল করে কয়েকটা কথা শোনাবে বলে। কিন্তু সেহেরের মুখ পানে চেয়ে আর বলতে পারল না। ভীষণ মায়া হলো। অগোছালো খোলা চুল, শুষ্ক ঠোঁট, রক্তিম ফোলা ফোলা চোখ। ফর্সা গালে ব্লাসের মতো রক্ত জমে আছে। রাগটা কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। সেহেরের বাচ্চা বাচ্চা মুখ দেখে ভীষণ আদর আদর অনুভব হলো। এত আদুরে মুখ কারো হয়? আরহামকে দেখে সেহের উঠে বসার চেষ্টা করল। আরহাম থামিয়ে দিল। সেহের বালিশে হেলান দিয়ে নিভু নিভু স্বরে বলল, কখন ফিরলেন? আরহাম থার্মোমিটার খুঁজতে খুঁজতে উত্তর দিল, এই তো মাত্রই। জ্বর বাঁধিয়ে বসে আছেন, জানাননি কেন?
জানালে কি হতো? শুধু চিন্তা করতেন। তাছাড়া আমি ঠিক আছি, হালকা জ্বর এখনই ছেড়ে যাবে। আরহাম সেহের মুখের সামনে থার্মোমিটার ধরে বলল, দেখি হা করো। সেহের বাধ্য মেয়ের মতো মুখ খুলল। আরহাম সেহেরের দিকে ঝুঁকে গাঢ় স্বরে বলল, 102, এটা হালকা জ্বর? সেহের অপরাধী ভঙ্গিতে চোখ নামিয়ে নিল। আরহাম ডক্টরকে ফোন করল। আধ ঘন্টার ভেতর ডক্টর এসে হাজির। সেহেরের চেকআপ করে ঔষধ দিয়ে গেল। আরহাম ফোন করে নিজ খাবার দিতে বলল। লতা খালা খাবার দিয়ে গেলেন। আরহাম নিজ হাতে সেহেরকে খাইয়ে দিল। কয়েক লোকমা খেতে সেহের বমি করে ভাসিয়ে দিল। নিজেকে মাখল। সাথে আরহামকেও। আরহাম সেহেরকে পরিষ্কার করে হাত পা মুছে দিয়ে নিজেও চেঞ্জ করে নিল। চিকেন স্যুপ খাইয়ে মেডিসিন দিল। সন্ধ্যা নামা অবধি জ্বর কিছুটা ছাড়ল। সেহের আরহামের কাঁধে মাথা হেলিয়ে আছে। আরহাম চুলে বিলি কেটে দিচ্ছে। ঠাৎ সেহেরের ছবিগুলোর কথা মনে পড়ল। সেহের ধীর স্বরে বলল, একটা কথা জিজ্ঞেস করব? হুম করো। আপনার কাছে আমার পুরানো ছবি কি করে? পুরানো কোন ছবি? সেহের আরহামের কাঁধ থেকে মাথা তুলল। বিছানার পাশের টেবিলের উপর থেকে ছবিগুলো আরহামের সামনে ধরল। ছবিগুলো দেখতে আরহাম ঘাবড়ে গেল। বিস্ময়ের দৃষ্টিতে সেহেরের দিকে তাকিয়ে থাকল। আরহামের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। যা আবছা আলোয় সেহেরের চোখে পড়ল না। আরহামের চোখের সামনে আবছা কিছু স্মৃতি ভেসে ওঠে। কিছু রক্তের ছাপ, অস্পষ্ট দৃশ্য। সেহেরের ডাকে আরহামের ঘোর কাটে। মুখে ভয়ের ছাপ কাটিয়ে কৃত্রিম হাসি ফুটিয়ে থতমত গলায় বলল, এগুলো তো দিশা আন্টির থেকে কালেক্ট করা। আন্টির কাছে ছবিগুলো ছিল। ভালো লেগেছে তাই আমার কাছে রেখে দিয়েছি। সেহের ছোট করে ওহহ বলল। সেহেরের সরল মন আরহামের কথা বিশ্বাস করে নিয়েছে। আবার আরহামের কাঁধে মাথা রেখে মুচকি হেসে বলল, এসব পাগলামো কেউ করে? আপনি সত্যি পাগল। আরহাম সেহেরের দিকে কোনাকুনি দৃষ্টিতে চেয়ে গাঢ় স্বরে বলল, তোমার কাছে যা পাগলামো, আমার কাছে তা গভীর প্রেমের অনুরাগ। কথাটা সেহেরের বুকে যেয়ে গভীরভাবে বিঁধল। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে পিনপতন নীরবতা। সেহের মাথা তুলে আরহামের কাঁধে থুতনি ছুঁয়ে গাঢ় চোখে আরহামের মুখ পানে চাইল। বারান্দার ফেরি লাইটের আলোয় আরহামের ফর্সা গালের ব্রাউন দাড়ি গুলাও চকচক করেছে। অদ্ভুত সুন্দর চোখ জোড়া কোন ওক গভীর চিন্তায় ডুবে। সেহের ধীরে ধীরে আরহামের ঘোরে ডুবে গেল। মনে এক অবাধ্য ইচ্ছে জাগ্রত হলো দাড়িগুলোয় আদুরে হাত বুলিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ। আলতো হাতে দাড়িগুলো ছুঁয়ে দিচ্ছিল। আরহাম তখনও ভাবনায় ডুবে। ছোট ছোট দাড়িতে হাত বুলাতে বুলাতে সেহেরের চোখ আটকালো আরহামের ঠোঁটের তিলে। মনে এক ভয়ঙ্কর ইচ্ছা জাগল। কোন এক অদৃশ্য মায়া সেহেরকে আরহামের দিকে টানছে। মোহমায় আবদ্ধ করে নিয়েছে। সেহের আরহামের শার্টের কলার ধরে নিজের খুব কাছে টানল। মোহনীয় চোখে আরহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে টুপ করে আরহামের ঠোঁটে নিচে তিলটায় গাঢ় এক চুমু খেল। প্রথমে আরহাম হতভম্ব চোখে তাকিয়ে রইল। সেহেরের সরে যাওয়ায় বিস্ময় কাটল। কিছু সময় অতিবাহিত হল। দুজন নীরব। সেহের ভীতু চোখে আরহামের দিকে তাকিয়ে। কি থেকে কি হয়ে গেল? আরহাম কি রেগে? সেহের নিরীহ হরিণীর মতো ভীতু চোখে আরহামের মুখ পানে চেয়ে। আরহাম মাথা নিচু করে চোখ বুজে আছে। শরীরের রক্ত তড়িৎ বেগে ছুটছে। কোনভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। ভেতরের অদম্য আগুন জ্বলজ্বল করে জ্বলছে। চোখ খুলে আচমকা সেহেরকে নিজের সাথে মিশিয়ে নিল। সেহের কিছু বুঝে ওঠার পূর্বে তার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের আয়ত্তাধীন করল। গভীর চুম্বনে লিপ্ত হল। সারা রুম জুড়ে নীরবতা। ভারী ভারী তপ্ত নিঃশ্বাসের আওয়াজ দেয়ালে বাড়ি খাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আরহাম সেহেরকে ছাড়ে। কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে অস্পষ্ট গাঢ় স্বরে বলল, খুব কষ্টে নিজেকে আয়ত্ত করে রেখেছিলাম, আজ লাগামহীন করে ভীষণ বড় ভুল করলে। এভাবে অগোছালো করার সাজা তোমাকে ক্ষণে ক্ষণে ভোগ করতে হবে। গেট রেডি ফর মাই লাভ টর্চার। বলেই আরহাম সেহেরের গালে গভীরভাবে চুমু এঁকে দিল। সেহের ফ্যালফ্যাল চোখে শুধু তাকিয়ে। বিষাক্ত প্রেমের অনুভূতি। উর্মি প্রেমা, সাজিয়ানা মুনির। পর্ব ২৬। নতুন এক দিনের সূচনা।
সোনালি রোদগুলো জানালার মোটা কাচ ভেদ করে সুরসুর করে অন্ধকার ঘরে আলো ছড়াচ্ছে। দূর কোথাও ঘাসের উপর শিশির কণা ঝলঝল করছে। ঘুমন্ত শহর অলস ভঙ্গিতে আড়মোড়া ছাড়ছে। সেহেরের মাত্র ঘুম ভাঙল। পাশ ফিরে ঘুম ঘুম চোখে আরহামকে দেখল। বিছানার মাথার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে, এক হাত সেহেরের চুলের ভাঁজে। নিশ্চিত সারারাত জেগে চুলে বিলি কেটে দিচ্ছিল। সেহেরের জ্বর এখন পুরোপুরি ছেড়েছে। গতরাতে গাপোড়া জ্বর ছিল। আরহাম সারারাত সেহেরের পাশে ছিল। জলপট্টি থেকে শুরু করে গামুছে দেওয়া অবধি সব করেছে। সেহের অজ্ঞান অবস্থায় বিছানায় পড়েছিল, এসব কিছুর কোনোটাই তার স্মরণে নেই। সেহের আরহামকে কোনোরকম বিছানায় শুইয়ে দেয়। আরহামের দাড়িতে আদুরে হাত বুলিয়ে মুচকি হেসে বিছানা ছাড়ে। আরহামের ঘুম ভাঙল বেশ বেলা করে। চোখ খুলতে সামনের সবকিছু ঘোলা হয়ে যায়। শুধু কারো প্রতিচ্ছবি চোখের সামনে ভাসে। সেহের মাত্র শাওয়ার নিয়েছে। ভেজা চুলে পিঠ ভিজে। লাল কামিজে সাদা পিঠ স্পষ্ট ফুটে। সেহের তয়লা ঝেড়ে চুলের পানি ছাড়াতে ব্যস্ত। জানালার স্বর্ণে মোড়ানো সোনালি রোদটা ড্রেসিং টেবিল ছুঁয়ে সেহেরের মুখের উপর পড়ছে। ঠিক যেন স্নিগ্ধতায় জড়ানো শিশিরস্নাত রক্তিম গোলাপ। আরহাম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বিছানা ছেড়ে যন্ত্রের মতো সেহেরের দিকে ধাবিত হচ্ছে। সে যেন নিজের বসে নেই। মনের কোণ থেকে গভীর এক আদেশ, সেই আদেশেই যেন সে চলছে। বেখেয়ালি সেহেরের তখনও চুলের পানি ঝাড়তে ব্যস্ত। আরহামের উপস্থিতি বিন্দু মাত্র টের পায়নি। হুট করে পেছনে থেকে কেউ কোমর চেপে ধরতে সেহেরের টনক নড়ে। চমকালেও বিন্দু মাত্র ভয় পেল না। মুচকি হাসল, চোখ তুলে আয়নায় তাকালো। আরহাম সেহেরের ভেজা চুলে মিষ্টি ঘ্রাণে মজে। সেহের আয়নায় চোখে রেখে, হালকা স্বরে বলল, ঘুম ভাঙল তবে? পেছনে থেকে কোন উত্তর এলো না। সেহের প্রশ্ন করল, অফিসে যাবেন না? এবারও কোন উত্তর মিলল না। সেহের কিছুটা সরে আরেকবার বলল, আমি কিছু জিজ্ঞেস করছি। এবার আরহাম মাথা তুলল। বিরক্তি ভরা পিটপিট চোখে আয়নায় সেহেরের দিকে তাকালো। যেন তার ভীষণ গুরুত্বপূর্ণ কাজে সেহের ব্যাঘাত ঘটিয়েছে। সেহের এক চিলতে হাসল। আরহাম ঘুমোঘুম ক্লান্তি মাখা স্বরে বলল, ভীষণ ক্লান্ত, আজ নো অফিস, আর তুমিও ক্লাসে যাচ্ছ না। সেহের বলল, আপনি অফিস যাবেন না তা না হয় বুঝলাম। কিন্তু আমি কেন ক্লাস মিস করব? কারণ তুমি অসুস্থ। আমি মোটেও অসুস্থ না, আমি একদম ফিট এন্ড ফাইন। তা যাই হোক তুমি ক্লাসে যাচ্ছ না। কিন্তু কোন কিন্তু না? আমি বলেছি তুমি যাচ্ছ না মানে তুমি যাচ্ছ না। আন্ডারস্ট্যান্ড? আরহাম ধমকের স্বরে বলল। সেহের ধীরগতিতে মাথা নাড়ল। আরহাম দ্বিতীয় কোন কথা না বাড়িয়ে ধপধপ পা ফেলে ওয়াশরুমের চলে গেল। সেহের থম মেরে রইল। আরহামের হুট করে এমন রেগে যাওয়ার কারণ সে খুঁজে পেল না। আরহামের রেগে যাওয়াটা তার কাছে ভীষণ অযৌক্তিক মনে হল। খানিক পূর্বেই তো সব ঠিক ছিল। মুহূর্তে এমন কি ঘটল? কফি নিয়ে রুমে আসতেই আরহাম ওয়াশরুম থেকে বের হল। সেহের আরহামের হাতে কফির মগ দিয়ে চলে যেতেই আরহাম পেছনে থেকে হাত টানল। সেহের থামল। আরহাম লক্ষ্য করল সেহের মন মরা হয়ে নিচের দিকে তাকিয়ে। সেহেরের মুখ তুলে কপালে গাঢ় এক চুমু এঁকে কপালের সাথে কপাল ঠেকিয়ে আলতো স্বরে বলল, আম সরি, আমার ওইভাবে উঁচু গলায় কথা বলা উচিত হয়নি। সেহের চুপ। আরহাম ধপ করে সেহেরকে কোলে তুলে নিল বিছানায় বসিয়ে। দুগালে হাত ছুঁয়ে বলল, সম্পূর্ণ বেড রেস্ট নিবে। বিছানা থেকে এক পাও নিচে ফেলবে না। কিছু প্রয়োজন হলে আমাকে বলবে। তোমার সুস্থ থাকাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সেহের হ্যাঁ সূচক মাথা নাড়ল। আরহাম মুচকি হেসে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, গুড, দ্যাটস মাই গার্ল। সেহের গভীর চোখে আরহামের দিকে তাকিয়ে রইল। এই আরহাম খানিক পূর্বের আরহামের মাঝে আসমান জমিন তফাত। আরহামের চোখে অন্যরকম এক আসক্তি, অন্যরকম এক মায়া। যার অর্থ সেহের ঠিক বুঝে উঠতে পারছে না। সময় গতিশীল। নদীর মতো নিজ গতিতে চলে। নভেম্বরের মাঝামাঝি। শীতের প্রবণতা তিরতির করে বাড়ছে। চারদিকে ঠান্ডার আমেজ ছড়াচ্ছে। সময়ের সাথে পাল্লা ধরে আরহাম সেহেরের সম্পর্কের গভীরতাও বাড়ছে। আজকাল সেহেরের মনের উপর কোন জোর খাটে না। হুটহাট আরহামের কাছে আসাতে আর আগের মতো খারাপ লাগাটা কাজ করে না।
বন্দি মনের জানালায় প্রণয়ময় দমকা হাওয়া ঝড় তুলছে। অদৃশ্য দেয়ালটা ধীরে ধীরে মাটিতে মিশছে। সেই প্রথম দিকের সেই আবেগটা আবারও নতুন আবেশ ছোঁয়াচ্ছে। আস্তে আস্তে আরহামের প্রেমের হাঁটু গেড়ে বশ হচ্ছে। আরহামের বুকে মাথা রেখে রাতের পর রাত কাটাতেও মন্দ লাগে না। বরং এক অজানা ভালো লাগা কাজ করে। অপ্রকাশিত ভালোবাসাটা সেহেরকে আঁকড়ে নিয়েছে। শহরের নামকরা এক নেতার বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে। ছেলের বিয়ে ঘটা করে আয়োজন করা হয়েছে। শহরে নামিদামি সব লোকেদের সেখানে আগমন। সেহের বারবার মানা করার সত্ত্বেও তাকে আসতে হয়েছে। প্রত্যেকবারের মতো আরহামের জেদের কাছে তাকে হার মানতে হয়েছে। এত মানুষের ভিড়ে সেহের ভীষণ অস্বস্তিকর অনুভব করছে। ভীতু মুখ করে এক কিনারায় দাঁড়িয়ে। এসব পার্টিতে সে মোটেও অভ্যস্ত নয়। দূর থেকে আরহামকে দেখছে সবার সাথে কি সুন্দর ইজিলি কথা বলছে। এসব পার্টি অকেশন যেন তার জন্যই। সেহেরের এসবে কাজ কি? সেহেরের মাঝে মাঝে মনে হয় সে আরহামের যোগ্য নয়। যেমন সুন্দর সে দেখতে তেমন তার চলন বলন। প্রত্যেক কাজে বিশেষ রকম এক অ্যাটিটিউড যা তাকে অন্য সবার চেয়ে বিশেষ বানায়। এই যে আজ চকলেট স্যুট পরেছে কি দারুণ লাগছে। একদম চোখে লাগার মতো। প্রত্যেকের চোখ ঘুরে ফিরে আরহামে দিকে। এত সুদর্শনের পাশে সেহেরকে কি মানায়? মনে এক কঠিন প্রশ্ন জাগল। এসব নিয়ে ভাবছে হঠাৎ পেছনে থেকে কারো গলার আওয়াজ পেয়ে তাকায়। উল্লাসিত স্বরে বলে উঠে, তফির ভাই তুমি? তফির এক গাল হাসল। মাথা দুলিয়ে বলল, হ্যাঁ আমি। কেমন আছিস তুই? ভালো। তুমি কেমন আছো? আর ফুপি, অর্থি কেমন আছে? সবাই ভালো আছে। এবার বল তুই ঢাকায় কি করে? নিশ্চয় মামার সাথে। ঢাকা এসেছিস এবার জানালি না। সেহের কিঞ্চিত হাসল। তফিরের উত্তরে বলল, বাবার সাথে আসিনি। এখানে কার সাথে এসেছিস? মামির সাথে? না, আমার হাসবেন্ডের সাথে। হাজবেন্ড কথাটা শুনে তফিরের মুখ চুপসে গেল। হাসি উজ্জ্বল মুখটা বুজে গেল। বলল, হাজবেন্ড? তুই মজা করছিস তাই না? মজা করব কেন? সত্যি, হাসবেন্ডের সাথে এসেছি। তফির থতমত গলায় বলল, তুই সত্যি বিয়ে করে নিয়েছিস? সেহের আমতা আমতা গলায় বলল, সে অনেক কাহিনী। কিছু মনমালিন্য কারণে কাউকে জানানো হয়নি। তফির অন্যদিকে তাকিয়ে ছোট এক নিঃশ্বাস ফিলল। বুকের কোথাও চিনচিন ব্যথায় হাহাকার করছে। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলল, অভিনন্দন। সেহের মুচকি হেসে উত্তর দিল, ধন্যবাদ। এবার বল তুমি এখানে কি করে? এতদিন কোথায় ছিলে? পুলিশের চাকরি কখন কোথায় থাকি ঠিক নেই। এখানে ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি। বর আমার স্কুল ফ্রেন্ড। ওহ, আচ্ছা তাই বলো। সেহের তফির গল্প করছে যা আরহামের চোখ এড়ায়নি। দূর থেকে হিংস্র চোখে তাদের দিকে তাকিয়ে আছে। তফিরের সাথে সেহেরের গল্প করাটা হয়তো আরহামের ভেতর সত্তার পছন্দ হয়নি। সেহেরের পাশে এসে দাঁড়িয়ে বাহু ধরে সেহেরকে নিজের সাথে মিশিয়ে নেয়। সেহের মাথা উঁচু করে এক চিলতে হেসে তফিরের সাথে আরহামের পরিচয় করিয়ে বলে, ভাইয়া মিট মাই হাজবেন্ড আরহাম খান। আরহাম উনি হচ্ছে তফির ভাইয়া আমার কাজিন। আরহাম হ্যান্ডশেক করে। তফির মুখে কৃত্রিম হাসি রেখে বলে, উনাকে কে না চেনেন? আরহাম খান শহরের নামকরা পলিটিশিয়ানদের একজন। আরহাম কিঞ্চিত হাসল। আরহাম সেহেরকে একত্রে দেখে তফিরের ভেতরে অস্থিরতা কাজ করছে। তফির তাড়া দিয়ে বলল, অনেক রাত হয়েছে মা বাড়িতে একা আমার এখন বের হতে হবে। আবার দেখা হবে আজ আসি। আরহাম বাঁকা হেসে গম্ভীর স্বরে বলল, অবশ্যই, দেখা হবে। ফাঁকা রাস্তায় গাড়ি চলছে। আরহাম ড্রাইভ করছে। সেহের আরহামের কাঁধে মাথা হেলিয়ে আছে। গাড়িতে পিনপতন নীরবতা। আরহামকে চুপচাপ দেখে নীরবতা ভেঙে সেহের বলল, আজ আমাকে কেমন লাগছে? আরহাম চুপ। সেহের আবার বলল, কি হলো? আরহামের টনক নড়ে। চিন্তাজগত থেকে ফিরে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলে, কিছু বললে? এই ডিপ গ্রিন শাড়িতে কেমন লাগছে? আরহাম মুচকি হেসে বলল, সবসময়ের মতো, অ্যাঞ্জেল। কিন্তু এই সৌন্দর্য শুধু আমার জন্য। আমি অবধি যেন সীমাবদ্ধ থাকে। সেহের কথার গভীরতা না বুঝে এক চিলতে হেসে আরহামের কাঁধে মাথা রেখে চোখ বুজে নিল। আরহাম হিংস্র ভাবে সামনে তাকিয়ে হাসে হয়তো কারো মৃত্যুর ছক্কাটা শেষ।
দুদিন পর সেহের হুট করে একদিন অর্থিকে ফোন করে। অর্থি থেকে জানতে পারে তফির হসপিটালে ভর্তি। গত রাতে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রাণ না গেলেও ভীষণ রকম আহত। হাত পায়ে বেশ চোট লেগেছে। বিষাক্ত প্রেমের অনুভূতি। উর্মি প্রেমা, সাজিয়ানা মুনির। পর্ব ২৭। সেই রাতের পর অনেক দিন কেটে গেল। নভেম্বরের শেষ দিক। শীতের প্রবণতা দিন দিন বাড়ছে। সন্ধ্যা নামতেই চারদিক ঘন কুয়াশায় ঘিরে যায়। এমনি এক রক্তিম বিকালে সেহের বারান্দায় দাঁড়িয়ে। সন্ধ্যা নামতে এখনো অনেকটা সময়। নীল দিগন্তে রক্তিম সূর্যের উষ্ণ ছোঁয়া কমল আলো ছড়াচ্ছে। মৃদু ঠান্ডার আমেজ। সেহের মোটা শালটা আলতোভাবে গায়ে জড়িয়ে রেখেছে। বারান্দা ফুল গাছগুলো শীতল বাতাসে দুলছে। শীতের প্রবণতা গাছগুলোকেও ছাড় দেয়নি। সোনালি খাঁচার বন্দি পায়রাগুলো কিচিরমিচির আওয়াজ তুলছে। সেহের মৃদু হেসে পায়রার সাথে খেলছে। এই কয়েকদিনে পায়রা দুটোর উপর ভীষণ মায়া জন্মেছে। এদের আহ্লাদী নামও দিয়েছে, একটার নাম চন্দ্র, অন্যটা সূর্য। জানিয়ে আরহাম সহ দাদিও বেশ হাসাহাসি করেছেন। আজকাল এদের সাথে সময় না কাটালে মন কেমন যেন অস্থির অস্থির থাকে। মনের অস্থিরতা মিটাতে দিনে অন্তত একবার হলেও এদের সাথে সময় কাটায়। পায়রাগুলোর নিষ্পাপ চোখ সেহেরকে কিছু একটা যেন বলতে চায়। তাই তো এত বেশি ছটফটানি। গতানুগতিক অন্যদিনের তুলনায় আজ বেশ ছটফট করছে। পিঞ্জিরা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। হয়তো বোবা প্রাণী মনে গগনপ্রান্তে ডানা ঝাপটানোর স্বাদ জেগেছে। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে সেহের মুচকি হাসল। আগের মতো সামনের দিকে তাকিয়ে আওয়াজ করে বলল, এসেছেন? দিন কেমন কাটল? আরহাম কিঞ্চিত হেসে পেছনে থেকে সেহেরের কোমর চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। সেহেরের মাথায় থুতনি ঠেকিয়ে ক্লান্ত স্বরে বলল, ভীষণ ক্লান্ত, রেস্ট করতে চাই। হুম করুন, ধরে রেখেছে কে? আমার সব রোগের ভেষজ যে তুমি, তোমাতেই আমার সব স্বস্তি। সেহের আগের ভঙ্গিতে আরহামের বুকে গা হেলিয়ে মুচকি হাসে। আরহাম মাথায় চুমু দিয়ে শান্তস্বরে বলল, মাথা ম্যাসেজ করে দিবে, রুমে চলো। সেহের সোজাসুজি দাঁড়িয়ে যায়। আরহামের দিকে ফিরে ভেংচি কেটে বলে, ওহু একদম না, আমি জানি এখন রুমে গেলে আপনি দুষ্টুমি শুরু করবেন। তাছাড়া আমি এখন ভীষণ ব্যস্ত। চন্দ্র সূর্যকে খাবার দিব, তাদের সাথে গল্প করব। আরহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, পায়রাগুলো আমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট? সেহের আরহামকে রাগাতে মজার ছলে বলল, হুম, একদম। কথাটা শোনা মাত্র আরহাম ভীষণ তেতে গেল। সেহেরের বাহু টেনে নিজের সামনে আনলো, ধমকের স্বরে শক্ত গলায় বলল, তোমার জীবনে আমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট কিছু থাকতে পারবে না। নেভার এভার। আরহামের রক্তিম চোখের ক্রুদ্ধ চাহনিতে সেহের কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলে ছলছল চোখে আরহাম দিকে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আরহাম নয়। যেন আরহাম রূপে অন্য কেউ। দুদিন পর, ঠিক দিনের মাঝামাঝি, সেহের মাত্র ক্লাস থেকে ফিরেছে। মন বেশ ফুরফুরে। লাস্ট এক্সামের রেজাল্ট দিয়েছে। ভীষণ ভালো রেজাল্ট হয়েছে। সবাই যার যার ঘরে। আরহাম সেহেরের সাথে বেরিয়েছে। অফিস থেকে এখনো ফিরেনি। জানিয়েছে বাড়ি ফিরতে দেরি হবে। সেহের রুমের দিকে অগ্রসর হয়। রুমের সামনে যেতেই উৎফুল্ল মনটা বুজে যায়। অজানা এক ভয় হানা দেয়। ভীতু পায় সেহের ভিতরের দিকে পা বাড়ায়। ঘরের জিনিসপত্র সব এলোমেলো। অগোছালো ঘরটায় থমথমে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে বারান্দার সামনে ঝুলন্ত স্টিলের ওয়াল হ্যাঙ্গিং টুংটাং শব্দ করে ওঠে। আচমকা শব্দে সেহের কেঁপে ওঠে। বুকের কাছে হাত রেখে সামনের ছোট নিঃশ্বাস ছেড়ে সারা রুমে চোখ বুলায়। রুমের বেহাল দশা দেখে মনে হচ্ছে রুমের উপর দিয়ে ছোট খাটো ঝড় গেছে। সেহের চিন্তিত মুখ করে আছে। বিছানায় ব্যাগ রাখতে গিয়ে সেহের থেমে যায়। বারান্দা দিকে কুঞ্চিত ভ্রু করে তাকিয়ে থাকে। পায়রার কিচিরমিচির শব্দ মিলছে না। মনে কিঞ্চিত সন্দেহ জাগে। সেহের তড়িঘড়ি করে বারান্দার দিকে পা বাড়ায়। দরজার সীমানায় দাঁড়াতে সেহের আঁতকে ওঠে। চিৎকার করে মাটিতে বসে পড়ে। রক্ত ভেজা নিথর পায়রা জোড়া মাটিতে পড়ে আছে। পায়রার রক্তে সারা ফ্লোর মেখে। সোনালি পিঞ্জিরাটার দ্বার খোলা। সেহের মাটিতে বসে চিৎকার করে কান্না করছে। নিজেকে কোনোভাবে ঠিক রাখতে পারছে না।
সেহেরের চিৎকারে পুরো বাড়ির লোক জড়ো হয়ে গেছে। সেহের এক সময় নিজের জ্ঞান হারায়। বাগানের পাশে ছাইঙ্গা ঘরটায় মালিহা খানম প্রবেশ করে। কয়েক পা যেতেই একটা রুমের সামনে দাঁড়ায়। দরজা মেলতে ঘুটঘুটে অন্ধকার ঘরটার মেঝেতে লম্বালম্বি আলোর রেখা পড়ে। ভেতর থেকে কারো ভারী আর্তনাদ ভেসে আসে। মালিহা খানম ধীর পায়ে রুমে প্রবেশ করে। আলো জ্বালাতে আরহাম চিৎকার করে ওঠে। আলো বন্ধ করো, বন্ধ করো এই অসহ্য আলো। এই আলো আমাকে পীড়া দিচ্ছে। ভীষণ রকম যন্ত্রণা। আরহামের এলোমেলো কথাগুলো গুলিয়ে যাচ্ছে। অসহ্য চিৎকারে পুরো ঘর থমথম করছে। আরহামের ব্যথাতুর স্বরে মালিহা দ্রুত লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালায়। আরহামকে জড়িয়ে ধরে আরহাম চাপা চিৎকারে বলে, বিশ্বাস করো দাদিমা, আমি ইচ্ছে করে পায়রাগুলোকে খুন করিনি। কি থেকে কি হয়েছে আমি কিছু জানি না। যখন আমার জ্ঞান ফিরে নিজেকে রক্তমাখা হাতে বিছানায় পাই। কি হয়েছে আমি কিছু জানি না। আমার। আরহাম আর বলতে পারছে না, কথাগুলো আটকে আসছে। মালিহার কোলে মাথা রেখে আধো আধো স্বরে বলে, আমি নিষ্পাপ জীবের প্রাণ কেড়েছি। বিশ্বাস করো আমি এমনটা চাইনি। আমি চাইনি সেহেরকে কষ্ট দিতে। নিজের আয়ত্তে আমি ছিলাম না। কি হয়েছে কোন কিছুই আমার স্মৃতিতে নেই। এ কেমন রোগ যা আমাকে দিয়ে নিষ্পাপ জীবের প্রাণহরণ করে? সেহের আমার অসুস্থতার কথা জানতে পারলে ছেড়ে চলে যাবে। চলে যাবে আমাকে ছেড়ে। আরহামের অসহায় আকুতি। মালিহা নাতির এমন অসহায়ত্ব সহ্য করতে পারছে না। চোখ জলে চিকচিক করছে। কোনোরকম ঠোঁট চেপে কান্না আটকে বলে, এমন কিছু হবে না। সেহের কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। সে ঠিক তোমাকে বুঝবে। আরহাম জানে তার দাদিমা তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। আরহাম খাটের সাথে মাথা ঠেকিয়ে রক্তমাখা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলে, তুমিও জানো আমিও জানি এটা শুধু মিথ্যা সান্ত্বনা। আমি কোনোদিন সুস্থ হব না। আর এমন অসুস্থ মস্তিষ্কের মানুষের সাথে সেহের মোটেও থাকতে চাইবে না। আমার জীবন বরাবরই আমার কাছে এক অমীমাংসীয় রহস্য। জীবনের প্রতিটি পাতাই এলোমেলো। ছন্নছাড়া এক জীবন। স্মৃতি থেকে অনেকটা বছর পুরোপুরি মুছে গেছে। যা আছে তাতেও সব অগোছালো। ভালো হতো 5 বছর আগে চিটাগাং সেই অনুষ্ঠানে তাকে না দেখতাম। তার প্রণয়ের আগুনে এভাবে না পড়তাম। তার নিষ্পাপ সেই হাসি আমাকে মুগ্ধ না করত, তবে আজ হয়তো গল্পটা অন্য হতো। না এভাবে বিষাক্ত প্রণয় দহনে পুড়ে ছারখার হতাম। সেহের আমার নেশা, আমার আসক্তি, আমার আত্মার সাথে সে মিশে। প্রাণ থাকতে কোনোদিন তাকে ছাড়তে পারবো না। তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। না সেহেরকে পুরোপুরি নিজের করতে পারছি, না তাকে ছাড়তে পারছি। ভয় হয় ভেতরের হিংস্রতা যদি কাবু করে সেহেরকে আঘাত করি। অজান্তে আমার সেহেরকে যদি চোট দিয়ে বসি। আজকাল সেহেরের আশেপাশে থাকতে আমার ভয় হয়। না জানি নিয়ন্ত্রণহীন হয়ে কখন কি করে বসি। সে আমার, তবুও তাকে ছুঁয়ে দেখতে ভীষণ ভয় হয়। এই অসহ্য যন্ত্রণায় ক্ষণে ক্ষণে পড়ছি। আমার মুক্তি চাই। মুক্তি চাই। আরহাম অস্থির স্বরে শেষের কথাগুলো বলছে। মালিহা আরহামকে জড়িয়ে ধরে কোনোরকম শান্ত করে। আরহামের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিছু হবে না। সেহের কোথাও যাবে না। সব ঠিক হবে। তুমি সুস্থ হবে। খটখট আওয়াজে গভীর রাতে সেহেরের ঘুম ভাঙে। অন্ধকার রুম জুড়ে আবছা নীল আলো। ভারী মাথা নিয়ে সেহের উঠে বসে। নিভু নিভু চোখে সামনে তাকিয়ে দেখে কাবার্ডের পাশে কারো প্রতীচ্ছা। বিছানার পাশে ল্যাম্পটা জ্বালাতে উজ্জ্বল রশ্মিতে ঘরটা ফুটে ওঠে। আরহামকে প্যাকিং করতে দেখে সেহের আলতো স্বরে প্রশ্ন করে, কোথাও যাচ্ছেন? আরহাম ব্যাগ গোছাতে গোছাতে ব্যস্ত স্বরে বলে, হ্যাঁ কানাডা। দুপুরে ফ্লাইট। সকালে বের হব অফিসের কাজ সেরে সোজা এয়ারপোর্ট। আরহামের কথায় সেহেরের বুকে ভারী এক কষ্ট নাড়া দিয়ে উঠল। কেমন যেন এক অজানা ব্যথা। আজকে এত বড় এক ঘটনা ঘটে গেল, আরহামের মাঝে এই নিয়ে কোন অনুভূতি নেই। সেহেরকে এমন অসুস্থ ফেলে আরহাম কি করে কানাডা যেতে পারে? সেহের গলার স্বর স্বাভাবিক রেখে বলল, কত দিনের জন্য যাচ্ছেন? এখনো ঠিক হয়নি, কাজ শেষ হতে যতটা সময় লাগে। আরহামের আগের মতো উত্তর। সেহের ছোট করে ওহহ বলল। আরহাম প্যাকিং শেষ করে ওয়াশরুমে চলে গেল। সেহের ঠাই বিছানায় বসে। আরহামের এভাবে কানাডা যাওয়াটা সেহের কিছুতে মেনে নিতে পারছে না। বারবার চোখ ছলছল করে উঠছে।
বেশ কিছুক্ষণ পর আরহাম ফিরে আসে। বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, অনেক রাত হয়েছে, তোমার ঘুমানো উচিত। বলেই অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বুজল। সেহের আরহামের ব্যবহারে শোকড। বাড়ি ফেরার পর থেকে একবারও সেহেরের দিকে তাকিয়ে কথা বলছে না। এড়িয়ে চলছে। কেন এমন করছে, সে কি কোন ভুল করেছে? এসব ভাবতে ভাবতে আরহামকে পেছনে থেকে শক্তভাবে জড়িয়ে ধরে। পিঠের সাথে মাথা ঠেকিয়ে কান্না ভেজা স্বরে বলে, কেন এমন করছেন? কানাডায় কয়েকদিন পর গেলে কি হয় না? আমার আপনাকে প্রয়োজন। খুব করে প্রয়োজন। প্লিজ যাবেন না। আরহাম সেহেরের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে গম্ভীর স্বরে বলে, আমাকে কালই যেতে হবে। অনেক রাত হয়েছে, এখন ঘুমানোর প্রয়োজন। নয়তো আবার অসুস্থ হয়ে পড়বে। আরহামের কথায় সেহের দূরে সরে আসে, অন্যদিকে মুখ ফিরিয়ে রাতভর অশ্রু বিসর্জন দেয়। বিষাক্ত প্রেমের অনুভূতি। উর্মি প্রেমা, সাজিয়ানা মুনির। পর্ব 28। পর্বটা ছোট হয়েছে, সরি। গত রাতে ফ্যানের সাথে বাড়ি খেয়ে এক হাতের বেহাল দশা। হাত নাড়াতে পারছি না। ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রেম আর বিচ্ছেদের মাঝে সূক্ষ্ম এক তারের সংযোগ। আমরা তখনই কাউকে মনে করি যখন তাদের সাথে বিচ্ছেদ ঘটে। সে মানুষটা আমাদের জীবনে কতটা স্থান জুড়ে ছিল তা অনুভব করি। মনের গহীনে সস্নেহ স্থানে শক্তভাবে তাদের উপস্থিতি টের পাই। তখন ভালোলাগা আর ভালোবাসার মধ্যেকার তফাৎ স্বচ্ছ পানির মতো চোখে সামনে ঝলমল করে ওঠে। মনের আয়নায় সেই মানুষটার প্রতিচ্ছবি ঝলঝল করে কিছু একটা বলে বেড়ায়। সেহেরের সাথেও তা হচ্ছে, আরহামের গরহাজিরা মনের ভেতর খাই খাই করে পোড়াচ্ছে। প্রতিটি মুহূর্ত বছর সমান মনে হচ্ছে। এক সেকেন্ডের জন্য আরহাম ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না। জেগে ঘুমিয়ে শুধু আরহামকে ভেবে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা আরহামের শার্ট জড়িয়ে কাটাচ্ছে। খাওয়া দাওয়ায় ভীষণ রকম অনিয়ম। নির্ঘুম রাত কাটচ্ছে। আজকাল আরহামের রুমটাও অস্বস্তিকর লাগছে। গুমোট এক অস্থির অনুভূতি। স্মৃতির দেয়ালগুলো যেন নিঃশ্বাস চেপে ধরেছে। চারদিক আরহামের স্মৃতিতে পরিপূর্ণ। এই বিছানা, ড্রেসিং টেবিল, কাবার্ড, সবকিছু। মনের স্বস্তির জন্য সেহের রুম পাল্টেছে। দাদিমাকে বলে তার পুরাতন রুমে ফিরে গেছে। দিনরাত নিজেকে ব্যস্ত রাখতে অক্লান্ত পরিশ্রম করছে। দিনটা কোনোরকম ব্যস্ততার মাঝে কেটে গেলেও রাতটা ভীষণ দীর্ঘ হয়। অপেক্ষার অপ্রিয় রাতগুলো বুঝি এমনি অস্বস্তিকর হয়? আজ এক সপ্তাহ আরহাম কানাডায় গিয়েছে। এই এক সপ্তাহে হাতে গোনা 2-3 দিন আরহাম সেহেরের খোঁজ নিয়েছে। তবুও যেন দায়ের পড়ে। আরহামের সাথে কথা বলার সময় বারবার সেহেরের গলার স্বর ভারী হয়ে এসেছে। চোখ জোড়া বিচ্ছেদ যন্ত্রণায় ভরে এসেছে। তা কি আরহাম টের পেয়েছে? হয়তো পেয়েছে। হয়তো বা না। গত দুদিন আরহামের সাথে সেহেরের কথা হয়নি। সেহেরও জেদ করে ফোন দেয়নি। আরহামের সাথে কথা না হলেও দাদিমা থেকে ঠিক খোঁজখবর নিচ্ছে। শুনেছে বেশ ভালো আছে তিনি। মিটিং, কাজে ব্যস্ত থাকায় ঠিকঠাক যোগাযোগ করতে পারছে না। সেহেরও আর কথা বাড়ায়নি। ভারী অভিমানে মুখ ভার করে রেখেছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আগোবাড়িয়ে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। কিন্তু সেই সিদ্ধান্ত বেশি দূর টিকল না। গত রাতে কুস্বপ্ন দেখেছে। তখন থেকে মন কু ডাকছে। আরহামের সাথে কথা বলতে ভীষণতর মন চাইছে। ভোর সকালে ঘুম ভেঙেছে। কুয়াশার চাদর কাটিয়ে এক ফালি আদুরে রোদ বারান্দার রেলিং মারিয়ে মেঝেতে উপচে পড়ছে। হাতে ধোয়া উড়া কফির কাপ নিয়ে সেহের বারান্দায় দাঁড়িয়ে। কানে ফোনটা টিংটিং রিং করছে। দুবার বাজতেই তৃতীয় বারের বেলায় ফোন ধরে। সেহের হ্যালো বলার পূর্বে অপর পাশ থেকে কমল মেয়েলি স্বর ভেসে আসে। সেহের খানিকক্ষণ স্থির হয়ে থাকে। ঘোর কাটিয়ে শক্ত গলায় বলে, আপনি কে? আরহাম কোথায়? উনার কাছে দিন। অপর পাশের মেয়েটি মিষ্টি স্বরে বলল, জি আমি মিহি, আরহামের ফ্রেন্ড। আরহাম ঘুমাচ্ছে। ঘুম কাটলে আপনার ফোনের কথা জানাবো। আপনি কে? সেহের মেয়েটার কথায় ভ্রুক্ষেপ করল না। হাতের ঘড়ির দিক চোখ বুলালো। সকাল 7টা। বাংলাদেশের সাথে কানাডার সময়ের 10 ঘন্টা ব্যবধান। বাংলাদেশ থেকে 10 ঘন্টা পিছিয়ে। তার মানে কানাডায় এখন রাত 9টা। আরহাম এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে? আর এই মিহি মেয়েটাই বাকে?
কই এর আগে কোন দিন মিহি নামক কোন ফ্রেন্ডের কথা তো আরহামের মুখে শুনেনি। ফোনের অপর পাশে মিহির ডাকে সেহেরের ঘোর কাটে। অপর পাশ থেকে মিহি বলে, এক্সকিউজ মি, আপনি কে? সেহের থমথমে আওয়াজে বলল, সেহের, উনার ওয়াইফ। মিহিকে দ্বিতীয় কোন কথা বলার সুযোগ না দিয়ে ফোন কাটল। সকাল পেরিয়ে দুপুর, দিন পেরিয়ে রাতে পৌঁছায় আরহামের নাম্বার থেকে কোন ফোন আসলো না। আরও এক অপ্রিয় অপেক্ষার রাত কাটল। সেহের রাগ অভিমানে নিজেকে গুছিয়ে নিল। মনে মনে অটল সিদ্ধান্ত নিল আরহামের সাথে আর যোগাযোগ করবে না। মনে এক শক্ত অভিমান জমে। অভিমানটা ঠিক কিসের উপর তা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আরহাম ফোন না করাই? নাকি এত রাতে আরহামের ফোন মিহি নামক মেয়েটার কাছে থাকায়? ফিরা আইসা দেখবা তুমি, চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপনে। চার বেহারার পালকি কইরা, যখন গেলা সামনে দিয়া, শেষ দেখাও দিলা না আমারে। ফিরা আইসা দেখবা তুমি, চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপনে। তুমি কান্দিয়া ডাকিবা কভু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। তুমি কান্দিয়া ডাকিবা কভু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা, নীলানা বিদায়। কানে হেডফোন গুজে নদীর পাড়ে দাঁড়িয়ে শান্ত জলরাশিকে দেখছে। চোখ জোড়া জলে পরিপূর্ণ, বুকে শত মন ভারী কোন পাথর চাপা দিয়ে আছে। তিরতির কষ্টে বুকটা চিনচিন করছে। মন খারাপের দিনগুলোতে স্যাড সংগুলো নি সঙ্গতার সঙ্গী। কোন এক যোগসূত্রে মনের ক্ষণগুলোকে কিছুটা হলেও নিস্তার দেয়। আরও 8 দিন কেটে গেছে, আরহামের সাথে সেহেরের পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। আজকাল ক্লাস শেষে সেহেরের প্রতিটি বিকেল নদীর পাড়ে কাটে। শীতের প্রবণতা এখন আকাশচুম্বী। কনকনে শীতে প্রকৃতি ঠকঠক কাঁপছে। সেহেরের গায়ে পাতলা শাল, খোলা কোমর অবধি চুলগুলো হিম শীতল বাতাসে উঠছে। এ কয়েক দিনে চেহারার চাকচিক্য কোথাও হারিয়ে গেছে। চোখের নিচে কালি জমেছে। রাত জাগার কারণে হয়তো ঠোঁটগুলো উস্কশুস্ক হয়ে আছে। শীতের এই কঠিন দশা তাকে কাবু করতে পারেনি। বেখেয়ালি ভাবে একাধারে নদীর জলরাশিতে চেয়ে পেছনে থেকে পিয়াল আওয়াজ করে বলল, সন্ধ্যা নামছে, বাড়ি ফিরবে না? বেখেয়ালি স্বরে সেহের উত্তর দিল, উহু, আরও কিছুক্ষণ থাকব, তুমি যাও। পিয়াল নিজের সাথে চলার জন্য সেহেরকে জোর করল। কিন্তু সেহের নাছোড়বান্দা যেতে নারাজ। পরে সেহেরের জেদের কাছে হার মেনে বাড়ির দিকে রওনা হল। সেহের গভীর ভাবনায় ডুবে। আরহাম যে সেহেরকে এড়িয়ে চলছে তা সেহের ঠিক বুঝতে পারছে। ইচ্ছে করে আরহাম সেহের থেকে পালাচ্ছে। সেহেরের জীবনের কঠিন সমীকরণ মিলাতে ব্যস্ত। কিন্তু কোনোভাবে কোন সমাধান মিলছে না। বারবার এক কথায় থেমে যাচ্ছে, সেহেরকে আদৌ কি আরহামে ভালোবাসত? নাকি খানিকের মোহ ছিল, যা নেশা কাটতেই কেটে গেছে। আরহাম হয়তো এখনো তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারেনি। নিজের উপর সেহেরের ভয়ানক রাগ হচ্ছে। কি দরকার ছিল জেনে শুনে মানুষটার প্রেমে পড়ার? কি দরকার ছিল কারো মায়ে জোড়ানোর? একই জীবনে তো বেশ ভালোই চলছিল। এখন বুকভরা কষ্টের বোঝা একা বইতে হচ্ছে। দূর কোথাও মাগরিবের আজানের আওয়াজে সেহের ভাবনা কাটে। আশেপাশে তাকিয়ে দেখে ঘুটঘুটে কালো অন্ধকার নামছে। কুয়াশায় চারদিক ঘোলাটে হচ্ছে। নদীর পাড়ে খুব একটা লোকজন নেই। দু একটা ঝালমুড়ি ফুসকা বিক্রেতা ভ্যান নিয়ে বসে। কিভাবে যে এতটা সময় কেটে গেল টের পায়নি। সেহের কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সকালেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল। ইদানিং একা চলতে বেশ ভালো লাগে। ফুটপাথের পথ ধরে হাঁটছে। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে লোকজন রাস্তায় আগুন জ্বলে উষ্ণতা লুটছে। খানিক দূরে বৃদ্ধা বুড়িমা শীতের পিঠা বানাচ্ছে, যার মোহ মোহ ঘ্রাণ কুয়াশার ভাঁজে স্নিগ্ধতা ছড়াচ্ছে। সেহের মিহি হেসে দূরপথ শিশুদের দিকে তাকিয়ে। শীতের দ্ররিমা থেকে বাঁচতে মায়ের আঁচলের নিচে লুকিয়ে সেহের ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। এদের উদ্দেশ্যহীন দুঃখময় জীবন সেহেরের অনিশ্চিত সুখকর জীবন থেকে অনেক সুন্দর। ভাবনা কাটিয়ে নিঃশ্বাস ফেলে সামনের দিকে পা বাড়াল। আশেপাশে কোনো রিকশার দেখা মিলছে না। পায়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। অন্ধকার ফাঁকা পথ ধরে হাঁটছে, আচমকা অনুভব করল কেউ তার পিছু নিচ্ছে। এ প্রথম নয়, এর আগেও একই অনুভূতি হয়েছে।
সেহের ঘাড় ফিরিয়ে দেখে কালো কাপড় পরা দুজন লোক তার পিছু নিয়েছে। সেহের পায়ের গতি বাড়াল। বড় বড় পা ফেলে সামনের দিকে আগাচ্ছে। এমন সময় সামনের থেকে এক প্রাইভেট কার অন্ধকার কুয়াশা বেদ করে সেহেরকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ছিটকে ফেলে। ইটের সাথে বাড়ি খেয়ে মাথা থেকে গল গল রক্ত ঝরছে। সেহের ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছে। চোখগুলো নিভে আসছে। নিভু নিভু চোখে দূর থেকে সেই লোকগুলোকে ছুটে আসতে দেখল। সেহেরকে ধাক্কা দিয়ে গাড়ি কিছুটা দূরে থামল। হুডি পরা এক ব্যক্তি জানালা দিয়ে ঘাড় বের করে পেছনে চাইল। সেহেরের এ দশায় মুচকি হাসল। বিষাক্ত প্রেমের অনুভূতি। উর্মি প্রেমা, সাজিয়ানা মুনির। পর্ব 29। সেহেরের জ্ঞান ফিরে পরের দিন সকালে। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে পায়। তাকে ঘিরে চারদিকে বাড়ির সবাই। পিটপিট চোখে সামনে দাদিমাকে দেখতে পায়। ব্যথাতুর শরীর নিয়ে বসতে গেলে ফলস্বরূপ বেডে উপর হয়ে পড়ে। হাত পায়ে ব্যান্ডেজ লাগানো, মাথায় ব্যান্ডেজ। সারা শরীর জুড়ে ভীষণতর ব্যথা। দাদিমা সেহেরের কাছে এসে ঠিকভাবে শুয়ে দিতে দিতে আওয়াজ করে বলে, আহ! এই শরীর নিয়ে উঠছ কেন? সেহের ব্যথাতুর স্বরে বলে, আমি এখানে কি করে? দাদিমা বলল, গতকাল তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, উনারা তোমায় নিয়ে এসেছে। দাদিমায়ের ইঙ্গিত অনুযায়ী সেহের সামনের দিক তাকালো। গতকালকের কালো পোশাক পরিধানকৃত সেই দুই ব্যক্তি দাঁড়িয়ে। সেহের হালকা আওয়াজে বলে, আপনারা আমার পিছু নিয়েছিলেন কেন? তাদের মধ্যেকার একজন মাথা নিচু করে আমতা আমতা স্বরে বলল, সরি ম্যাম, স্যার 24 ঘন্টা আপনার আশেপাশে থাকতে বলেছিল। তাই। সেহেরের বুঝতে বাকি রইল না এটা আরহামের কারসাজি। সেহেরের অভিমান গাল ভারী। এই সব মিথ্যা দর্দের কি দরকার? আজ 16 দিন কানাডা যাওয়ার পর একবার ঠিকঠাক কথা বলছে না। অথচ সে দেশে গার্ড লাগিয়ে রেখেছে। কে বলেছে এমন কেয়ার করতে? তেতো মুখ করে ড্যাব ড্যাব চোখে বাহিরে তাকায়। দিশা সেহেরের পাশে টুলটায় বসে মাথায় আদরে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? সেহের বাহিরের দিকে মুখ ফিরিয়ে কাঠোকাঠ গলায় উত্তর দেয়, কিছুটা ভালো। দিশা মেয়ের দিকে টলটল চোখে তাকিয়ে থাকে। মেয়ের রাগ বিন্দু মাত্র কমেনি। শান্ত মানুষের বুঝি এই বৈশিষ্ট্য। শান্ত অবস্থায় প্রশান্ত সাগরের মতো শান্ত। আর রেগে গেলে জ্বলন্ত অগ্নিগিরির লাভার মতো। সকাল থেকে রাত অবধি সেহের কয়েকবার ফোন চেক করল। নো কল, নো মেসেজ। আরহাম কি তার অসুস্থতা কথা জানে না? নাকি জেনে ইচ্ছে করে খোঁজ নিচ্ছে না? সেহের গম্ভীর মুখ করে কথাগুলো ভাবল। মালিহা খানম সারারাত হসপিটালে ছিল। দিশাও বাড়ি ফিরেনি। গতরাতে গাকেপে সেহেরের জ্বর এসেছিল। নির্ঘুম সারারাত হসপিটালের বেডে কাতরেছে। ভোর বেলায় ঘুমিয়েছে। সেহেরের সাথে মালিহা দিশা দুজনই জেগেছিল। দুচোখের পাতা কেউই এক করেনি। ক্যান্টিন থেকে চায়ের কাপ নিয়ে মালিহা খানম মাত্র বসেছে। এমন সময় তার চোখ আটকায় সামনের দিকে। বড় বড় পা ফেলে আরহাম আসছে। রাগে চোয়াল শক্ত হয়ে আছে। চোখে মুখে আকাশ চুম্বি ক্রুদ্ধতা ছেয়ে। নাকের পাটা ফুলে। মালিহা আরহামের রাগের প্রলয় আঁচ করতে পারছে। চায়ের মগ রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আরহামের কাছে যেতে কিছু বলবে, তার পূর্বেও আরহাম হাত দেখি থামিয়ে দেয়। ক্রুদ্ধ স্বরে চিৎকার করে বলে, সেহের আপনার দায়িত্ব ছিল, এমন কি করে ঘটল? মালিহা আমতা আমতা গলায় কিছু বলতে যাবে আরহাম থামিয়ে দিয়ে বলে, ব্যাস, আর একটা কথাও না। কারো উপর আমার আর বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। সবাই অকেজো। আপনার কথায় ভরসায় সেহেরকে রেখে কানাডায় গিয়েছিলাম। আপনি কি করলেন? ইটস রিয়ালি ডিসঅ্যাপয়েন্টেড মি। বলেই হুড়মুড় করে কেবিনে ঢুকে গেল। মালিহা দিশা কেউই আর কেবিনে ঢুকার সাহস করল না। কেই বা যেচে যে বাঘের ক্রোধের মুখোমুখি হতে চাইবে? সেহেরের ঘুম কাটল দুপুরের পর। আবছা আবছা চোখ খুলে সামনে কারো ঘোলাটে প্রতিচ্ছা লক্ষ্য করে। ছায়াটা তার বেশ পরিচিত। চোখ পরিষ্কার করে ভালো করে চাইতেন সেই চিরচেনা মুখখানা ভেসে ওঠে। আনমনেই ঠোঁটের কোণে মিহি হাসি ফুটে ওঠে। স্বপ্ন আর বাস্তবের ফারাক খুঁজতে সেহের নিজের হাতে চিমটি কাটল। না, স্বপ্ন না বাস্তব। তার প্রিয় মানুষটা সত্যি তার সামনে। আরহাম পলকহীন ভাবে সেহেরের দিকে তাকিয়ে। মৃদু হাতে সেহেরের চুলে বিলি কাটছে।
আরহামের আদুরে চাহনি সেহেরের হৃদমাঝারের শান্ত প্রবাহিনীতে উতলা ঝড় বইছে। সেহের টলটল চোখে আরহামের দিকে তাকিয়ে হাজার বছরের চোখের পিপাসা নিবারণ করছে। দুজনের ঘোর কাটে সেহেরের আলতো স্বরে, কখন ফিরেছেন? আরহাম আগের মতো একই চাহনি রেখে উত্তর দিল, সকালে। ডাকলেন না যে? তুমি ঘুমাচ্ছিলে তাই। কেমন আছো? যেমন ছেড়ে গেছেন, ধীরুজ নিষ্প্রাণ। সেহেরের ধারালো কথা আর তীক্ষ্ণ চাহনি আরহামের হৃৎপিণ্ডকে ফালা ফালা করছে। বেশিক্ষণ এই চোখের গহীনে তাকানো যাবেন না, অন্যথা কোন এক অদৃশ্য মায়াপুরীতে হারিয়ে যাবে। জোরালো এক নেশায় আবদ্ধ হবে। আরহাম চোখ সরিয়ে জানালার বাহিরে দূর আকাশে চাইল। সূর্যিমামা অনেক আগেই বিদায় নিয়েছে। দিনের আলো প্রায় শেষের দিকে। সেহের আরহামের দৃষ্টিকে অনুসরণ করে দূর অম্বরে চোখ রাখল। ধীর স্বরে বলল, না আমার থেকে পালাতে পারছেন। না আমাকে এড়িয়ে চলতে পারছেন। এই মিছে চেষ্টা কেন? আরহাম কোন উত্তর দিল না। সেহেরও উত্তরের আশা না করে অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বুজে নিল। পরদিন সকালে সেহেরকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হলো। আরহাম সেহের এক গাড়িতে। দুজনের মাঝে পিনপতন নীরবতা। গতকাল সেই বিকালের পর দুজনের মাঝে কোন কথা হয়নি। আরহাম দুয়েকবার চেষ্টা চালালেও সেহের বরাবরের মতো মুখে আঠা লাগিয়ে বসে। গাড়ি চলছে তার নিজ গতিতে। সেহের চোখ বুজে সিটে গা এলিয়ে হুট করে সেহের কাশতে শুরু করে। আরহাম পানির বোতল এগিয়ে দিলে সেহের মুখ ফিরিয়ে নেয়। আরহাম বেশ কিছুক্ষণ সেহেরের দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে থাকে। রাগ দমাতে গাড়ির স্টিয়ারিং এর উপর সজোরে বাড়ি মারে। সেহের কোন রকম ভ্রুক্ষেপ না করে আগের ভঙ্গিমায় বসে থাকে, যেন কিছুই হয়নি। গাড়ি থেকে নামার সময়ও সেহের একই জেদ ধরে। সে কোনভাবেই আরহামের কোলে করে রুম অবধি যাবে না। এই ব্যথাতুর খোঁড়া পা নিয়ে একাই যাবে। আরহামও নাছোড়বান্দা সেহেরকে পাতাল কোল করে রুম অবধি নিয়ে যায়। সারাদিন দুজনের চোখাচোখি যুদ্ধে পার হয়। প্রত্যেক বেলা খাবার থেকে শুরু করে ঔষধ পর্যন্ত সবকিছু নিয়ে সেহের জেদ ধরছে। আরহাম তা জোর খাটিয়ে করাচ্ছে। একজন বুনো ওল, অন্যজন বাঘা তেঁতুল। রাতে আরহাম পায়ের ড্রেসিং করতে আসলে সেহের চুপচাপ বসে থাকে। কোনো প্রকার কথা বলে না, না বাধা দেয়। গোল গোল চোখ করে আরহামের দিকে শুধু তাকিয়ে থাকে। আরহাম পায়ে মেডিসিন লাগাতে লাগাতে বলে, এবার বাধা দিলে না যে? সেহের তাচ্ছিল্য স্বরে বলে, আমি বাধা দেওয়ার কে? আদৌ সে অধিকার কি আমার আছে? আরহাম কোনাকুনি চোখ করে সেহেরের দিকে চাইল। আরহাম বেশ বুঝতে পারছে সেহের কি বুঝাচ্ছে। আরহাম কোনো প্রকার প্রত্যুত্তর করল না। ড্রেসিং করে সরে যেতে নিলে সেহের পেছনে থেকে হাত আটকায়। অশ্রুভরা টলটল চাহনি। ভিতর ভেঙ্গেচুরে কান্না বেরিয়ে আসছে। সেহের কোনোরকম নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, কি সমস্যা আপনার? এমন বিহেভ করছেন কেন? আরহাম পেছনে ফিরে সেহেরের হাত ছাড়িয়ে চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, অসুস্থ শরীর, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। বলেই কাবার্ডের সামনে কাপড় বের করতে দাঁড়াল। সেহের কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে খোঁড়া পা নিয়ে আরহামের পিছনে দাঁড়ায়। শক্ত করে পেছনে থেকে জড়িয়ে ধরে বললে, এমন অসুস্থ হয়ে যদি আপনাকে কাছে পাওয়া যায়, তবে সারা জীবনের জন্য এই অসুস্থতাকে মঞ্জুর। আরহাম পেছনে ফিরতে চাইল কিন্তু পারল না। সেহের শক্তভাবে আরহামকে জড়িয়ে। আরহাম গাঢ় স্বরে বলল, কেন এমন পাগলামো করছো? ক্ষত এখনো কাঁচা, কোথাও লেগে যাবে। লাগলে লাগুক। বাহিরের ক্ষত আপনার চোখে পড়ছে, ভিতরে যে ক্ষণে ক্ষণে এমন হাজারো ক্ষত হচ্ছে তা কি আপনার চোখে পড়ছে না? একবার এই চোখ জোড়ায় তাকান। মনের গভীরত্ব মেপে দেখুন কতটা জলে হাবুডুবু খাচ্ছি। আরহাম সেহেরকে সামনে টেনে আনল। শক্ত করে গাল চেপে কপালের সাথে কপাল মিলিয়ে চোখে চোখ রেখে গাঢ় স্বরে বলল, আরেকবার ভেবে দেখো, এর পরিণাম কিন্তু ভয়ানক হবে। ভাবা ভাবির সময় অনেক আগে পেরিয়ে গেছে, এখন এটাই একমাত্র পথ। আপনাকে আমার প্রয়োজন, খুব করে প্রয়োজন। আরহাম সেহেরের দিকে তাকিয়ে মুচকি হাসল। সেহের লজ্জায় চোখ নামিয়ে নিল। আরহাম এক সেকেন্ডও অতিক্রম না করে সেহেরের ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠদ্বয়ের ভাঁজে মিলিয়ে নিল। মিষ্টি আবেশে দুজন জড়িয়ে রইল। বিষাক্ত প্রেমের অনুভূতি। উর্মি প্রেমা, সাজিয়ানা মুনির। পর্ব 30। সময় তার নিজ গতিতে চলছে।
সময়ের সাথে আরহাম সেহেরের সম্পর্ক প্রগাঢ় হয়েছে। অপ্রকাশিত ভালোবাসার অনুভূতিগুলো যে এতটা সুন্দর হয় সেহেরের জানা ছিল না। আরহামের প্রত্যেক কাজকে আর সেহেরের মনে গাঢ় দাগ কাটে। সবকিছু ঠিক চলছিল। হুট করে একদিন বাড়িতে অতিথির আগমন ঘটে। শৈত্যপ্রবাহ চলছে। চারদিক কুয়াশাচ্ছন্ন। আজকাল সূর্যি মামার দেখা খুব একটা মিলে না। মাঝে মাঝে দুপুর দিকে দুয়েকবার উকিঝুঁকি দেয়। কনকনে শীতের সকাল। সেহের গোসল সেরে নিচে নামতে দেখে বাড়িতে সবাই যে যার কাজে ব্যস্ত। দাদিমা নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখিয়ে দিচ্ছে। বাড়ির সবকিছু ঝকঝক চকচক করে পরিষ্কার করিয়েছে। কোনার গেস্ট রুমটাও খুলে দেওয়া হয়েছে। বাড়িতে বিশেষ অতিথি আসছে। আরহামের ছোটবেলার বন্ধু মিহি, কানাডা থেকে দেশে ফিরছে। গতরাত থেকে এ পর্যন্ত সেহের হাজারবার মিহি নাম শুনে ফেলেছে। সবার তো দাদিই জপে গেছে। সেই সাথে আরহাম তো আছেই। কোন এক অজানা কারণে সেহেরের মিহি নামক মেয়েটার উপর ভীষণতর জেলাসি কাজ করছে। এর পেছনে মূল কারণ কি তা সে নিজেরও অজানা। হয়তো আরহামের এত কাছের বন্ধু বলেই। সেহের রাগ আকাশচুম্বী রূপ নেয় যখন জানতে পারে আরহাম নিজে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাবে। না আরহামকে কিছু বলতে পারছিল, না সইতে। শুধু গাল ফুলিয়ে বসেছিল। এত লোক থাকতে তাকেই কেন যেতে হবে? জীবনে কিছু কিছু সময় আসে না কিছু বলা যায়, না সহ্য করা যায়। তবুও সবটা মেনে কৃত্রিম হাসতে হয়। সেহেরের সাথেও তাই হচ্ছে। সবকিছু দেখছে মানছে আর কৃত্রিম হাসছে। আরহাম মিহিকে রিসিভ করতে বেরিয়েছে সেই অনেকক্ষণ। সেহের বারবার ঘড়ির দিকে চোখ রাখছে। বরাবর 11টা বাজে, ফ্লাইট ল্যান্ড করেছে সেই 8টায়। এখনো কেন বাড়ি ফিরছে না? চিন্তায় সেহেরের হাল নাজেহাল। মনে কোথাও ইনসিকিউর ফিল হচ্ছে। ভয় হচ্ছে, আরহামের সেই বাচ্চা প্রেমিকা মিহিই না হয়ে বসে। আরহাম বাড়ি ফিরল বরাবর 1টায়। গাড়ির শব্দ পেয়ে সেহের তড়িঘড়ি করে নিচে নামে। সিঁড়ির কাঠ ধরে দাঁড়াতে দেখে আরহাম সদর দরজা দিয়ে প্রবেশ করছে। পেছনে হয়তো মিহি আরহামের উচ্চতার কারণে তাকে ঠিক দেখা যাচ্ছে না। সেহের ঘাড় বাঁকিয়ে উঁচু করে চাইল। মিহি নামক মেয়েটিকে দেখে সেহের অপ্রত্যাশিতভাবে হতভম্ব হয়ে রইল। উঁচা লম্বা স্লিম গড়নের এক অপূর্ব সুন্দরী। লম্বায় 5 ফুট 4-5 তো হবেই। মেদহীন স্লিম ফিগার। লম্বাটে মুখ। গায়ের রং উজ্জ্বল ফর্সা। বিচ ব্রাউন সেমি কার্ল চুলগুলো পিঠ অবধি। পোশাক সাজসজ্জা দেখে মনে হচ্ছে হলিউড হিরোইন। ড্রেসিং সেন্সও একদম তুখর। জিন্সের সাথে ক্রিম কালার গেঞ্জি, তার উপর স্কাই ব্লু জ্যাকেট। মেঝের টাইলসের সাথে হাই হিলের সংঘর্ষে কটকট শব্দ হচ্ছে। সেহের ড্যাব চোখ করে মিহির দিকে তাকিয়ে। মিহিকে দেখে মালিহা বেগম সহ বাড়ির অন্য সবার মুখে হাসির রেখা চওড়া হয়। মিহি সবার সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। সেহের ফাঁক বুঝে কিচেনের দিকে অগ্রসর হয়। জলখাবারে ব্যবস্থা করতে। লতা খালাকে দিয়ে জলখাবার পাঠিয়ে সেহের হাত মুছতে মুছতে বেরিয়ে আসে। বড় হলো ঘরটায় হাসিঠাট্টার জোরদার আওয়াজ। সবাই একত্রে গল্প করছে। দিশা, লিয়া সহ সবাই উপস্থিত। সেহের ধীর পায়ে সোফার কোণ ঘেঁষে দাঁড়াল। দূর থেকে দেখল আরহাম সোফায় গা এলিয়ে দিয়ে বসে। ক্লান্তির ছাপ মুখে স্পষ্ট ফুটে। কেমন যেন গভীর চিন্তায় বিভোর। আরহামের সাথে চোখাচোখি হতেই সেহের মিষ্টি হাসল। আরহাম আলতো ইশারায় সেহেরকে নিজের কাছে ডাকল। সেহের বাধ্য মেয়ের মতো আরহামের পাশে যেয়ে বসল। আরহাম কোনাকুনি চোখে তাকিয়ে রইল। সেহের আলতো স্বরে জিজ্ঞেস করল, ফিরতে এত দেরি হলো যে? ফ্লাইট 2 ঘন্টা ডিলে ছিল। ভীষণ ক্লান্ত কি? উহু, ছিলাম। তোমাকে দেখে সব ক্লান্তি কেটে গেছে। সেহের লজ্জিত ভঙ্গিতে চোখ নামিয়ে নিল। মিহির সেহেরের দিকে চোখ পড়তেই তোরাক করে উঠে দাঁড়ায়। উল্লাসিত স্বরে বলে, ইউ মাস্ট বি সেহের, রাইট? সেহের মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়াল। মিহি শব্দ করে বলল, ও এম জি, তুমি তো কল্পনা থেকেও অনেক বেশি সুন্দর। পুরো দেশি গার্ল। মিহির মুখে বাংলা কথাগুলো বেশ সুন্দর লাগছে। বেজে বাংলা উচ্চারণগুলো খুব কিউট সাউন্ড করছে। সেহের মৃদু হেসে হালকা স্বরে বলল, থ্যাঙ্কস, আপনিও ভীষণ সুন্দরী। মিহি মন খারাপের ভঙ্গিমা করে বলল, এসব আপনি বলে সম্বোধন চলবে না, তুমি বলে ডাকবে।
আপনি ইটস সাউন্ড সোল্ডি ওল্ডি, ইউ নো। সেহের মিহির কথার অর্থ পুরোপুরি না বুঝতে পেরে ফ্যালফ্যাল চোখে মিহির দিকে তাকিয়ে থাকে। আরহাম আওয়াজ করে বলে, মিহি, ডিড ইউ মিন সম্বোধন? মিহি জিভ কেটে বলে, ইয়াহ। স্মবোধন, আই মিন সম্বোধন। মিহির কথায় হলো ঘর হাসির গুঞ্জনে কেঁপে ওঠে। সবাই আড্ডায় ব্যস্ত। দিশা আড্ডার এক পর্যায়ে মিহি জিজ্ঞেস করে, তো মিহি বর্তমানে কানাডায় কি করছো? আন্টি তোমরা তো জানো মা মারা যাবার পর বাবা একাই দেখাশোনা করেছে। আজ আমি যা শুধুই বাবা জন্য। বাবার শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না। স্টাডি কমপ্লিট করে, বর্তমানে সাইকিয়াট্রিস্ট। বাবার চেম্বারে বাবার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছি। আরও কিছুক্ষণ সবাই গল্প করে। আড্ডা শেষে মিহিকে ফ্রেশ হতে তার রুমে যায়। সেহের টেবিলে খাবার লাগিয়ে আরহামকে ডাকতে যায়। রুমের ঢুকতেই হাতে টান পড়ে। সেহের চমকালেও বিন্দু মাত্র ঘাবড়ায় না। সে জানে এটা আরহামের কাজ। আরহাম সেহেরকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা হেলিয়ে ক্লান্ত স্বরে বলে, সকাল থেকে এক মুহূর্তের জন্য বউকে কাছে পাচ্ছি না, এটা কেমন বিচার? আপনিই তো ব্যস্ত ছিলেন। আর এখন যে তুমি ব্যস্ত? বাই দা ওয়ে আর ইউ ওকে? মুখে হাসির রেখা ফুটিয়ে সেহের চটজলদি উত্তর দিল, হ্যাঁ ঠিক আছি, কেন? মুখ কেমন যেন বুজে আছে, সামথিং মিসিং। এমন কিছু না। সেহের ঠান্ডা স্বরে উত্তর দিল। তুমি কি মিহিকে নিয়ে ইনসিকিওর? সেহের হুট করে আরহাম থেকে সরে দাঁড়ালো। আমতা আমতা মুখ করে কিছু বলতে চাইল, কিন্তু ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছে না। আরহাম সেহেরকে নিজের কাছে টেনে এনে বাহুতে আবদ্ধ করে বলল, তোমার থেকে কোন কিছু হাইড করব না। হ্যাঁ, মিহি আর আমার মাঝে সম্পর্ক ছিল। জাস্ট স্ট্রং ফ্রেন্ডশিপ। উই আর জাস্ট গুড ফ্রেন্ড, নাথিং ইলস। স্কুলের লাস্ট দিকে মিহির আমার প্রতি অন্য কোনো ফিলিংস কাজ করলেও আমার দিক থেকে ছিল শূন্য। এরপর আমি দেশে ফিরে আসি। তারপর বহুকাল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। ততদিনে মিহির টিনেজ আবেগ ফিকে পড়ে যায়। আস্তে আস্তে আবার আগের ফ্রেন্ডশিপে টার্ন করে। সে দেশে কোন এক বিশেষ কাজে এসেছে, কাজ শেষে কানাডায় ফিরে যাবে। সো এসব নিয়ে উটকো চিন্তার প্রয়োজন নেই। আমার পুরোটা জুড়ে শুধুই তুমি, আমার ওয়াইফ বিস্তৃত। সেহের আরহামের বুকে মাথা এলিয়ে দিলেও নিজের মনকে শান্ত করতে পারছে না। মিহিকে দেখার পর তো একদমই না। আরহাম সেহেরের গাল টেনে দিয়ে বলে, নাও গিভ মি টাইট হাগ। সেহের মুচকি হেসে আরহামকে শক্ত করে জড়িয়ে ধরল। ফিসফিস স্বরে বলল, আই ট্রাস্ট ইউ। আরহাম সেহেরের মাথায় চুমু এঁকে দিল। সেহের মাথা উঠিয়ে আরহামকে তাড়া দিয়ে বলে, লাঞ্চ করবেন, নিচে চলুন। আরহাম দুষ্টু হেসে ঠাই দাঁড়িয়ে থাকল। চোখ চিপে বলল, আর একটু পর প্লিজ। সেহের আরহামের হাসিকে উপেক্ষা করে ঠোঁটের হাসি চেপে বলল, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, চলুন। আরহামের হাত টানতে টানতে নিচে নিয়ে আসল। বিষাক্ত প্রেমের অনুভূতি। উর্মি প্রেমা, সাজিয়ানা মুনির। পর্ব 31। সকাল হয়েছে অনেকক্ষণ, কিন্তু এখন অবধি আহ্লাদী রোদের দেখা মিলেনি। রুষ্ট হয়ে কুয়াশার আড়ালে লুকিয়ে আছে। চারদিকে এখনো ধোয়ার মতো ঘন কুয়াশা ছড়িয়ে। ঘাসের উপর শিশির কণা মুক্তা দানার মতো চিকচিক করছে। কনকনে শীতের সকাল। সেহের উষ্ণ তপ্ত লুইয়ের ভাজে গভীর ঘুমে মগ্ন। আবছা ঘুম কাটতে সেহের বিছানায় হাত বুলিয়ে আরহামকে খোঁজে। আরহামকে না পেয়ে বিরক্তির সাথে চোখ মেলে তাকায়। নিভু নিভু চোখে ঘড়ির দিকে তাকায় 7:30। আরহামের জগিং টাইম। সেহের বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। শাওয়ার সেরে বারান্দায় দাঁড়ায়। শীতের প্রবণতায় প্রকৃতি মুড়িয়ে আছে। তবুও অদ্ভুত এক সতেজতা মন ছুঁয়ে যাচ্ছে। ঠান্ডার কঠিনদশায় দাঁতের সাথে দাঁত বাড়ি খেয়ে কটকট আওয়াজ হচ্ছে। বারান্দা থেকে আড়চোখে বাগানের দিকে তাকাতে সেহেরের সব শীত কেটে যায়। বুকে অদ্ভুত এক যন্ত্রণা নাড়া দিয়ে ওঠে। কান থেকে তপ্ত ধোঁয়া বের হচ্ছে। আরহাম মিহি বাগানে বসে চা পান করছে। মিহির পোশাকে বোঝা যাচ্ছে সেও আরহামের সাথে জগিং এগিয়েছিল। দুজন হাসি ঠাট্টায় বেশ মজে। হাসির উচ্চ আওয়াজ বারান্দা অবধি আসছে। সেহেরের ভীষণ মন খারাপ হলো। আরহাম তো বলেছিল, তার প্রত্যেকটা সকাল সেহেরের সাথে শুরু করতে চায়। তবে আজ মিহির সাথে কেন?
সেহের ভারী মুখ নিয়ে রুমে ঢুকে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে বকবক করতে করতে হাতের চুড়ি আর নোসপিন পরে নিল। নিচে যাওয়ার জন্য পা বাড়াবে এমন সময় রুমে দিশার আগমন ঘটে। সেহের কিছুটা চমকাল। সেদিনের সেই কথা কাটাকাটির পর আজ প্রথমবার দিশা সেহেরের রুমে এসেছে। সেহের কিছু জিজ্ঞেস করবে তার পূর্বে দিশা বলল, কিছু কথা বলার ছিল, তুমি কি ব্যস্ত? সেহের না সূচক মাথা নাড়িয়ে বলল, না, বলুন। দিশা সেহেরের কাছে এসে দৃঢ় গলায় বলে, এসব তুমি কি করছো? সেহের কিছুটা চমকে উত্তর দেয়, আমি কি করলাম? দিশা সেহেরকে বারান্দায় টেনে নিয়ে যায়। আরহাম মিহিকে দেখিয়ে বিরক্তির স্বরে বলল, মিহি আরহামের নৈকট্য কি তুমি দেখতে পাচ্ছ না? সেহের আরহাম মিহির টিনেজ লাভ। দুজনের একসাথে এভাবে টাইম স্পেন্ড করা তোমাদের বৈবাহিক জীবনের জন্য হুমকি স্বরূপ। আস্তে আস্তে মিহি আরহামের উপর নিজের অধিকার জমাবে। তোমার থেকে কেড়ে নিবে। সব কিছু তছনছ হবার আগে, সময় থাকতে নিজের জীবন গুছিয়ে নেও। নিজেদের ভেতর তৃতীয় ব্যক্তিকে দাঁড় করিও না। সবকিছু আরো জটিল করো না। মায়ের কথায় সেহের তাচ্ছিল্য হেসে জবাব দিল, আমার জীবনে কোন কিছুই সহজ ছিল না। প্রথম থেকে সব জটিল ছিল। আরেকবার না হয় জটিলতার মুখোমুখি হই। আর তাছাড়া আমাকে কে জ্ঞান দিচ্ছে? সেই মানুষটা যে নিজেই বিয়ের পর অন্যকার সাথে সম্পর্কে জড়িয়েছে। সেহের রর। দিশা ধমকের স্বরে বলল। সেহের শান্ত হল না। উল্টা উত্তর দিল, আমাকে ধমক দিলেই সত্যিটা পাল্টে যাবে না। দিশা সেহেরের বাহু ঝাঁকিয়ে রেগে বলে, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করো। তুমি কতটুকু জানো? প্রত্যেকটা গল্পের দুইটা দিক থাকে। তুমি তোমার বাবা দিকটা তো শুনেছ, কিন্তু কখনো কি আমার দিকটা জানার চেষ্টা করেছ? কেন আমি তোমাদের ছেড়ে এসেছি তা জানতে চেয়েছ? সেহের চুপ করে থাকে। দিশা নিজ থেকে বলতে শুরু করে, ইন্টার পরীক্ষার পর বড় আপার সাথে চিটাগাং থেকে ঢাকায় শিফট হই। আপা বরাবরই আমার খুব কাছের মানুষ ছিল। আমার সকল চাহিদা আপার কাছেই ছিল। আমি ছোট থেকেই স্বাধীন থাকতে পছন্দ করি। কারো অধীনে বেঁচে থাকা আমার ভীষণ অপছন্দ ছিল। স্বপ্ন ছিল নিজের যোগ্যতায় কিছু একটা হব। ঢাকায় আসার পর এখানকার ভার্সিটিতে ভর্তি হই। নতুন জীবনের পদার্পণ করি। নতুন ক্যাম্পাস, নতুন বন্ধুমহল, সবকিছুকে ঘিরে আমার এক আলাদা দুনিয়া গড়ে ওঠে। সৌন্দর্যের জন্য ভার্সিটিতে সেরাদের তালিকায় ছিলাম। চোখ মেলে সবকিছু রঙিন দেখছিলাম। আমার এই রঙিন দুনিয়ায় আমানের আগমন ঘটে। খুব তাড়াতাড়ি দুজন দুজনাকে গভীরভাবে ভালোবেসে ফেলি। সময়ের সাথে আমাদের সম্পর্কের গভীরতা বাড়ে। কোনোভাবে আমাদের এই সম্পর্কের কথা আমার বাবার কান অবধি পৌঁছে যায়। বাবা জরুরি তলবে চিটাগাং ডাকে। সেখানে যেতেই জানতে পারি বাবা তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বাবাকে আমানের কথা বলতে শক্তভাবে বলে, রাজনীতির সাথে জড়িত এবং পরিবারে মেয়ের বিয়ে দিবে না। বাবাকে বোঝানোর চেষ্টা করলে বাবা নাছোড়বান্দা নিজের জেদে আটকে থাকে। তাই কোনো প্রকার উপায় না পেয়ে পাত্র মানে তোমার বাবার কাছে আশ্রয় চাই। তোমার বাবা আমাকে কথা দেয় তিনি এই বিয়ে আটকাবে। কিন্তু বিয়ের দিন তিনি তার কথার খেলাফ করে। আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। আমাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর কখনো তাকে মেনে নিতে পারিনি। তোমার বাবা ওভার পসেসিভ ছিল। তিনি সর্বদা আমাকে বন্দী রাখতে চেয়েছে। আমার স্বাধীনতা ছিনিয়ে নিয়ে নিজের নজরবন্দি করে রাখতে চেয়েছে। যা আমার মঞ্জুর ছিল না। আমি ব্যক্তিস্বাধীনতা চেয়েছি, কারো অধীনে থাকা আমার মঞ্জুর নয়। জানিয়ে তোমার বাবার সাথে আমার ঝগড়া ফ্যাসাদ লেগে থাকত। ঠাৎ একদিন জানতে পারি আমান তার মানসিক ভারসাম্য হারিয়েছে। যার পেছনে কারণটাও আমি ছিলাম। নিজেকে অপরাধী ভেবে দিন পার করছিলাম। তুমি বলেছিলে তুমি আমার ভুলের ফল ছিলে, কিন্তু তুমি ছিলে তোমার বাবার জেদের ফল। যার কারণে তোমাকে ভীষণ রকম অপছন্দ করতাম। অনেক চেষ্টা করেছি সব ভুলে সংসারে মন দিতে, কিন্তু আমি পারিনি। যতবার তোমাকে দেখতাম তোমার বাবার সেই অমানসিক জেদের কথা মনে পড়ত। মানসিক সমস্যায় দিন পার করছিলাম। এক সময় হাল ছেড়ে দেই। তোমার বাবা থেকে ডিভোর্সের সিদ্ধান্ত নেই। তোমার বাবা না চাইলে মরার হুমকি দেই, যার পর তিনি রাজি হয়। সেই মুহূর্তে আমার কাছে এই পরাধীন জীবন থেকে মৃত্যু অনেক শান্তির মনে হয়েছে। নিজের অনুতাপ নিয়ে ঢাকায় ফিরে আসি।
আমানের সুস্থতার জন্য এই বাড়ির মানুষ আমাকে আমানের বউ করে আনে। তাদের সম্মানে ভয়ে আমার অতীত আড়াল করতে হয়। আমি আজ অবধি যা করেছি তার পেছনে তোমার বাবাও কোনাকোন ভাবে দায়ী ছিল। তোমার একার জীবনই জটিল ছিল না। আমার জীবনও কম জটিল ছিল না। আমার মনে সবসময় তোমার জন্য অনুতাপ কাজ করত, কিন্তু কখনো বুকে টেনে নেওয়ার সাহস করতে পারিনি। তাই তোমার সুন্দর ভবিষ্যতের জন্য আমাকে এসব করতে হয়েছে। আরহামের নামের সাথে তোমাকে জুড়তে হয়েছে। আমার জায়গায় থাকলে তুমি কি করতে? বন্দি থাকতে কারো পিঞ্জিরায়? মেনে নিতে অন্যের অধীন জীবন? দিশা কথাগুলো বলে থামল। বড় বড় রাগী শ্বাস ফেলছে। সেহের মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে। মায়ের প্রতি ঘৃণা না কাটলেও একজন মানুষ হিসাবে সহানুভূতি কাজ করছে। সত্যি তো এমন পরাধীন জীবন কার চাই? দিশার জায়গায় সেহের থাকলে কখনোই এমন বন্দি জীবন মেনে নিত না। দিশা সেহেরের দিকে দুকদম এগিয়ে আসে। সেহেরের মাথায় আলতো হাত রেখে বলে, তোমার কথায় আমার রাগ হয় না, কষ্ট হয়। এখনো সময় আছে, নিজের সবটা নিজের আয়ত্তে নিয়ে গুছিয়ে রাখো। তোমার রূপ গুণ, তোমার শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়ে নিজের প্রিয় মানুষটাকে নিজের কাছে আটকাও। তুমি যথেষ্ট বুদ্ধিমতী, আশা করি তোমাকে আর কিছু বলে বুঝাতে হবে না। কথা শেষ করে দিশা দাঁড়ালো না। চোখ মুছতে মুছতে বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে পড়ল। সেদিন সারাদিন মায়ের কথাগুলো ভেবে পার করল। মায়ের কথায় কোথাও সত্যতা আছে। পুরুষ মানুষের মন ঘুরতে কতক্ষণ? যদি মিহির ভালোবাসা আবার উথলে উঠে? আরহাম যদি তার ছোটবেলার বান্ধবীর উপর দুর্বল হয়ে পড়ে? সেহের সারাদিন ভেবে বিকেলে মাথা ঝাড়া দিয়ে উঠে। আরহামকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলল। লিয়ার থেকে আউটিং এর জন্য ভালো প্লেস জেনে নিল। মনে মনে সিদ্ধান্ত নিল আজ রাত জেগে আধার কুয়াশায় ঘেরা ঢাকা শহর দেখবে। কাবার্ড থেকে নতুন কালো জামদানি বের করে পড়ল। লতানো চুলগুলোকে পিঠের উপর মেলে দিয়ে চোখে গাঢ় করে কাজল এঁকে নিল। হাত ভরা কাচের চুড়ি আর কপালে ছোট একটা কালো টিপ পরল। নিজেকে আয়নায় দেখে নিল। মন্দ লাগছে না। আরহামকে মুগ্ধ করতে যথেষ্ট কি? বিকেল থেকে সন্ধ্যা অবধি আরহামের অপেক্ষা করল। আরহাম আসার নাম নেই। পৃথিবীর বুকে কালো আধার নেমে এসেছে। ঘড়িতে 8টা বাজছে। সেহের আরহামকে ফোন করল। দুবার রিং বাজতে আরহাম ফোন রিসিভ করল। কত দূর আছে জিজ্ঞেস করতে। আরহাম উত্তর দিল, মিহির সাথে এক কাজে আটকে গেছে, ফিরতে আরও রাত হবে। সেহের কোনো প্রকার প্রত্যুত্তর না করে ফোন কাটল। যদি কথা না রাখতে পারে, এমন কথা দিবেই বা কেন? একজন রাজনীতিবিদের সাথে সাইক্রিয়াটিস্টের এত রাত অবধি এমন কি কাজ থাকতে পারে? পাথর ভারী কষ্টে বুক চাপা পড়ে রাগে হাতের চুড়িগুলো টেনে খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। ঝনঝন আওয়াজ তুলে চুড়িগুলো ভেঙে এক এক পার্ট এক এক দিকে ছুটে যায়। সেহের অগ্নিমূর্তি হয়ে শক্তভাবে বিছানায় বসে থাকে। কাজল ল্যাপটানো বড় বড় অশ্রুকনা গাল বেয়ে পড়ল। বিষাক্ত প্রেমের অনুভূতি। উর্মি প্রেমা, সাজিয়ানা মুনির। পর্ব 32। ঘন কালো কুয়াশা ঘেরা রাত। আধার দৈত্য তার কালো আধারে চারদিক ঘিরে রেখেছে। চারদিকে পিনপতন নীরবতা। গেটের বাহিরে বেওয়ারিশ কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। ফিসফিস শীতল হাওয়া ঘর জুড়ে গুঞ্জন করছে। সেহের কাচুমাচু হয়ে বিছানায় শুয়ে। সন্ধ্যা রাতের পর ঘর থেকে বের হয়নি। আরহামের উপর একরাশ অভিমান বুকে চেপে ঘরে বসে বসে অশ্রুবিসর্জন দিয়েছে। রাত গভীর হতেই চোখে ঘুমের মোহ ভর করে। আস্তে আস্তে অজান্তে ঘুমন্তপুরীতে ঢুলে পড়ে। ঘুটঘুটে অন্ধকার ঘরে প্রবেশ করতে আরহামের পায়ে কিছু একটা বিধে। উঠিয়ে দেখে ভাঙা চুড়ি। বুঝতে বাকি রইল না সেহেরের রাগ আকাশচুম্বী। মোবাইলের ফ্ল্যাশ অন করে সাবধানতা অবলম্বন করে ধীর পায়ে বিছানার দিকে অগ্রসর হয়। বিছানার পাশে দাঁড়াতে এলোমেলো অবস্থায় সেহেরকে পায়। গায়ের শাড়িটা এলোমেলো হয়ে আছে, কপালের টিপটাও সরে গেছে। অশ্রুকনায় এখনো গাল ভিজে। সামান্য ব্যাপারে মেয়ে নিজের একই হাল করেছে। ভাবতেই আরহামের বেশ অনুশোচনা হয়। সেহেরকে কোলে তুলে ঠিকভাবে বিছানায় শুইয়ে গভীর চোখে সেহেরের পানে তাকিয়ে থাকে। সেহের তখন গভীর ঘুমে মগ্ন। ঠাত গালে কারো হিম শীতল স্পর্শ পেয়ে ধাকরে উঠে বসে বড় বড় ভীতু শ্বাস ফেলতে লাগে। আরহাম তা দেখে বলে, রিল্যাক্স, ইটস মি আরহাম।
সেহের নিশ্চিন্ত শ্বাস ফেলল। আরহাম আলতো করে জড়িয়ে ধরে বলল, আমি ছাড়া তোমাকে ছোঁয়ার সাধ্ধিকার? সেহেরের ঘোর কাটল। চোখ বুঝে জড়িয়ে ধরতে গিয়েও থেমে গেল। ছিটকে দূরে সরে গেল। আরহাম হতভম্ব চোখ করে তাকিয়ে। সেহের বাজখাই আওয়াজ করে বলল, ছুবেন না আমাকে। দূরে যান, একদম দূরে। আরহাম দূরে সরল না, আগের দৃষ্টিতে ঠাই তাকিয়ে রইল। সেহের আগের স্বরেই বলল, রাত 1:30টায় আপনার বাড়ি ফেরার সময় হলো? কোথায় ছিলেন মিহির সাথে? আরহাম সেহেরের কাছে সবটা স্পষ্ট করতে চাইল। কিন্তু সেহের শুনতে নারাজ। বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। আরহামের মুখের উপর দরজা বন্ধ করে অপর পাশের ঘরটায় বসে রইল। আরহাম বাহির থেকে বেশ কয়েকবার ডাকল, সেহের ভেতর থেকে কোন প্রকার প্রত্যুত্তর করল না। আরহাম দরজায় জোরে জোরে বাড়ি দিচ্ছে। খুলতে বলছে। সেহের নাছোড়বান্দা খুলবে না। ভেতর থেকে আওয়াজ করে বলে, একদম বিরক্ত করবেন না। দরজার সামনে থেকে সরুন। যার সাথে এতটা সময় ছিলেন তার কাছে যান। আরহাম রাগী মুখ করে দরজার বাহিরে দাঁড়িয়ে রইল। মনে মনে অটল প্রতিজ্ঞা করল। সে কোনোভাবেই সরবে না। যে করেই হোক সেহেরকে নিজের রুমে নিয়ে যাবে। অজানা ভোর পাখির কিচিরমিচির আওয়াজে সেহেরের ঘুম ভাঙে। পাশ ফিরতে নিলে পেছনে কাউকে অনুভব করে। বেশ শক্ত করে জড়িয়ে আছে। যাকে বলে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরা। চোখ থেকে তোরাক করে ঘুম পালালো। নিভু নিভু ঘোলাটে চোখে রুমের দিকে চোখ বুলাল। এটা তো আরহামের রুম। সে এখানে কি করে? তিরিং করে নিজের সর্বোচ্চ শক্তি নিয়ে আরহামের দিকে ফিরল। ততক্ষণে সেহেরের জোড়াজুড়ি আরহামের ঘুম কেটে গেছে। আরহাম ঘুম ঘুম স্বরে বলল, সকাল সকাল শুরু করলে? আবার কি হলো? সেহের অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমি এই রুমে কি করে? আরহাম হাই তুলতে তুলতে বলল, অবশ্যই, আমি এনেছি। রুম তো লক ছিল, ভিতরে ঢুকলেন কি করে? এক্সট্রা কি ছিল? সেহের কোন উত্তর দিল না। রেগে বিছানা ছেড়ে উঠতে নিলে আরহাম পেছনে থেকে হাত আটকায়। সেহের প্রতিক্রিয়ায় ক্রুদ্ধ চাহনি নিক্ষেপ করল। আরহাম সেদিকে ভ্রুক্ষেপ করল না। সেহেরকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। কানের কাছে মুখ এসে ফিসফিসিয়ে বলল, টেবিলের দিকে তাকাও। সেহের তাকালো, রেপিং করা বড় বক্স দেখতে পেল। ভ্রু কুচকে ঘাড় ফিরিয়ে আরহামের দিকে চাইল। আরহাম বলল, তোমার জন্য। সেহের সন্দিহান দৃষ্টিতে আরহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে টেবিলের কাছে এগিয়ে গেল। বক্স হাতে নিতে অপর পাশে দেখল পাতায় জড়ানো বেলি ফুলের গাজরা। সেহের মুচকি হেসে মালাটা হাতে জড়িয়ে, নাকের কাছে নিয়ে ঘ্রাণ টেনে নিল। আরহাম তা দেখে মুচকি হাসল। আরহামকে হাসতে দেখে সেহের আবারও মুখে গম্ভীর ভাব টানল। র্যাপিং করা বক্স খুলতেই অনেকগুলো চকলেট বক্স পেল। সবগুলো সেহেরের পছন্দের ফ্লেভার। ভেতরে ইয়া বড় এক সরি কার্ড। সেহের অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো কখন আনলেন? গত রাতে। থ্যাঙ্কস, তবে সরি, আপনার এসব ট্রিক্স আমার উপর কাজ করবে না। আপনার গিফট আপনিই রাখেন। আরহামের হাতে বক্স ধরিয়ে বিছানা ছেড়ে উঠতে নিলে আরহাম আবারও আটকায়। সেহের হাত পা ছোড়াছুড়ি করে। সেহেরকে শান্ত করতে আরহামকেও বেশ বেগ পেতে হচ্ছে। এক পর্যায়ে সেহের ক্লান্ত হয়ে থেকে যায়। বড় বড় শ্বাস ফেলতে লাগে। আরহাম সেহেরের হাত পা আটকে দুষ্টু হেসে জিজ্ঞেস করে, এতটুকুতেই দম শেষ? সেহের গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। হঠাৎ সেহেরের চোখ আটকায় আরহামের বাহুতে। ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। লক্ষ্য করে দেখল হাতের জায়গা জায়গায় জখম। সেহের জখমগুলো ছুঁয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, এসব জখম কিসের? আরহাম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। চোখ সরিয়ে আমতা আমতা স্বরে বলল, তেমন কিছু না, সামান্য লেগেছে। সেহের সন্দিহান স্বরে বলল, ব্যান্ডেজ দেখে মনে হচ্ছে ইনজেকশন পুশ করেছে। হ্যাঁ, ভাইরাসের টিকা দিয়েছিলাম। সেহের কথাটা পুরোপুরি বিশ্বাস করল না। ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে রইল। আরহাম কথা ঘুরিয়ে বলল, আচ্ছা, এসব ছাড়ো। তোমার মান ভাঙাতে কি করতে হবে? আপাতত আমার থেকে দূরে থাকুন। আপনাকে দেখলেই আমার রাগ হচ্ছে। ভীষণ রাগ। সরি তো, আর এমন হবে না। কাল সত্যি ইম্পর্ট্যান্ট কাজে ফেঁসে গিয়েছিলাম। রাত 1:30টা পর্যন্ত মিহির সাথে কি এমন ইম্পর্ট্যান্ট কাজ ছিল? শুনি, ট্রাস্ট মি সেহের।
ট্রাস্ট করি বলেই এখন অবধি এ বাড়িতে আছি। না হয় কাল রাতেই ট্রেনে চড়ে চিটাগাং রওনা হতাম। সেহেরের কথায় আরহাম খানিক ক্ষেপল। হাত পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এমন কিছু করার কথা চিন্তাও করো না। ফল ভয়ঙ্কর হবে। সেহের প্রথমে ঘাবড়ে গেলেও পরবর্তীতে হেসে উড়িয়ে দেয়। আরহামও কিছুটা সহজ হল। মুখের কঠিন ভাবটা এখন নেই। আরহাম থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। আরহাম কাঠোকাঠ চোখে সেহেরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বেখেয়ালি সেহের আরহামের কথার গভীরতা বুঝল না। ভবিষ্যতে এই কথা যে সম্পূর্ণরূপে মিলে যাবে তা কি সেদিন সেহের জানত? বর্তমান, অতীত থেকে সেহের বাস্তবে ফিরল। দুর্বল ঘোলাটে চোখে সামনের দিকে চাইল। বিলাসবহুল রাজকীয় ঘরের বিছানায় বসে। তার হাত পা লোহার শিকল দিয়ে বিছানার সাথে বাঁধা। হুট করে বাহিরের দমকা হাওয়ায় সামনের চুলগুলো মুখের উপর থেকে সরে যায়। সেহেরের চোখ থেকে টপটপ পানি ঝরছে। চোখের জলে গাল ভিজে। মাথা তুলে সামনের বড় আয়নাটায় নিজেকে দেখল। চোখের নিচে গাঢ় ডার্ক সার্কেল পড়েছে। চেহারায় আগের মতো সেই সতেজতা নেই। সেহেরের এই রূপটা কেউ কি সে ভালোবাসবে? সৌন্দর্য যদি কারো অভিশাপ হয় তবে এই সৌন্দর্য তার চাই না। এসব ভেবে সেহের ডুকরে কেঁদে ওঠে। এমন সময় কারো পায়ের ভাঁজ সেহেরের কানে ভেসে আসে। সেহের কেঁপে উঠে। ভয়ে কান্নার আওয়াজ থেমে গেছে। পায়ের আওয়াজটা আস্তে আস্তে সেহেরের দিকে অগ্রসর হচ্ছে। সেহের চোখ মুখ খিচে নেয়। ভয়ে বিছানার সাথে লেগে বসে। হাত অনুভব করে কারো তপ্ত নিঃশ্বাস তার মুখের উপর পড়ছে। সেহেরের ভয় আরো বাড়ল। থরথর করে কাঁপছে। সামনের মানুষটা সেহেরের কানের কাছে মুখ এনে গম্ভীর স্বরে বলল, হ্যালো লাভ। বিষাক্ত প্রেমের অনুভূতি। উর্মি প্রেমা, সাজিয়ানা মুনির। পর্ব ৩৩। সেহের জানালার কাছে চোখ মেলে দূর আকাশের পানে তাকিয়ে। শীত কেটেছে অনেক কাল। বসন্তও কয়েক মাস আগে পাড়ি জমিয়েছে দূরে কোথাও। গ্রীষ্মের শুরু। গ্রীষ্মের আকাশে ঘন কালো মেঘ জমেছে। এখনই বুঝি দুনিয়া ঘোর আধারে ডেকে কালবৈশাখী তাণ্ডব তুলবে। সেহের ভারী নিঃশ্বাস ফেলল। কত মাস ধরে এখানে আটকে? আঙুল দিয়ে হিসাব করার চেষ্টা করল। কিন্তু বারবার গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে যাবে নাই বা কেন? কতদিন বাহিরের আলো বাতাস গায়ে লাগেনি, এই বাড়িতে বন্দি। দিবা রাত্রির পার্থক্য এই জানালার কাছ দিয়েই দেখছে। আচ্ছা, বাবা মা কি তাকে মনে করে? এসব ভাবতে সেহেরের চোখ জলে ভরে উঠে। এমন সময় কারো পায়ের আওয়াজ সেহেরের কানে ভেসে আসে। প্রত্যেকবারের মতো ভয় কেঁপে উঠে। আরহাম এসেছে। আরহামকে দেখতে সেহের বিছানার মাথার সাথে লেগে বসে। আরহাম সেহেরের মুখোমুখি এসে বসে। সবসময়কার মতো মুগ্ধকর হেসে মিষ্টি স্বরে বলে, গুড মর্নিং লাভ। একটা সময় যখন এই হাসি সেহেরের মুগ্ধতার কারণ ছিল। কিন্তু এখন এই হাসি তার ঘৃণা হয়। ভীষণ রকম ঘৃণা। সেহের ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আরহাম খাবারের ট্রে নিয়ে সেহের সামনে বসল। স্পুনে খাবার তুলতে তুলতে বলল, ট্রাই দিস, ইউর ফেভারিট হোয়াইট সসেজ পাস্তা। সেহের ক্রুদ্ধ দৃষ্টিতে আরহামের দিকে তাকালো। মুখের সামনে চামচ ধরতেই সেহের ঝাড়ি দিয়ে খাবারের বাটি ফেলে দিল। আরহামের ভীষণ রাগ হলো কিন্তু প্রকাশ করল না। কাজের লোক ডেকে ফ্লোর পরিষ্কার করে। কিচেন থেকে আবার খাবার নিয়ে সেহেরের সামনে বসল। মুখে হাসির রেখা রেখে বলল, অনেক বেলা হয়েছে, ব্রেকফাস্ট করে নেও। সেহের মুখ ফিরিয়ে ফসফস শ্বাস ফেলছে। আরহাম আবার বলল, গতরাতেও ঠিকভাবে ডিনার করনি। এখন ব্রেকফাস্ট না করলে শরীর খারাপ হবে। সেহের এবারও চুপ। আরহাম বেশ কিছুক্ষণ সেহেরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। সেহেরের জেদ বিন্দু মাত্র কমল না। আরহাম শক্ত করে সেহেরের গাল চেপে মুখে খাবার পুরে দিল। সেহের ছাড়াবার চেষ্টা করল। কিন্তু পারল না। বড় বড় অশ্রুকণা গাল বেয়ে পড়ল। আরহাম একইভাবে পুরোটা খাবার শেষ করল। আরহাম যেতে নিলে সেহের পেছনে থেকে চিৎকার করে বলে, আমার মুক্তি চাই, এই বাড়ি থেকে আপনার থেকে মুক্তি চাই। ঘৃণা করি আপনাকে, প্রচণ্ড রকম ঘৃণা। শুনছেন আপনি? আরহাম তোরাক করে পিছন ফিরে বাঁকা হেসে বলল, ঘৃণা করো কি ভালোবাসো, আই ডোন্ট কেয়ার। আমার একার ভালোবাসাই দুজনের জন্য যথেষ্ট। সেহের তাচ্ছিল্য হেসে বলল, খুনির আবার ভালোবাসা?
তোমাকে নিজের কাছে রাখতে যদি আরো 1000টা খুন করতে হয় তবুও আমি পিছুপা হব না। কথা শেষ করে আরহাম বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। দুপুরের মাঝামাঝি। এই সময়টায় আরহাম বাড়ি থাকে না। প্রত্যেক দিনের মতো বেরিয়েছে। বাড়িতে সেহের আর দুজন মহিলা কাজের লোক আছে, যারা আরহামের খাস লোক। শ্বাসটাও বুঝি আরহামের কথাতেই ফেলে। সেহের বিছানা ছেড়ে মেঝেতে পা রাখে। রুম থেকে বের হবার জন্য পা বাড়ায়। সেহেরের কদমের সাথে সাথে লোহার শিকলগুলো বেজে ওঠে। বড় লোহার শিকলের সাথে সেহেরের হাত পা বাঁধা। আরহাম খুব বিচক্ষণতার সাথে এই শিকল তৈরি করেছে, যার সীমানা দোতলা অবধি। নিচে যাওয়ার শেষ সিঁড়িতে পা রাখতে শিকলে টান পড়ে। সেহের আজ মাসখানেক পর রুমের বাহিরে পা রাখছে। এই কয়েক মাস অনেকবার এখান থেকে পালাতে চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই বিফল হয়েছে। কোন না কোন ভাবে আরহামের কাছে ধরা পড়েছে। এতবার বিফলতার পর সেহের হার মেনে গেছে। ইদানিং শরীরটা বেশ মন্দা যাচ্ছে। এক কামরায় থাকতে থাকতে সেহের হাঁফিয়ে উঠেছে। মাথাটা হুটহাট চক্কর মারে। খাবারে ভীষণ রকম অরুচি। খাবারের ঘ্রাণ নাকে আসতেই গা গুলিয়ে আসে। দুর্বল শরীরে দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। পুরো বাড়ি দামি দামি ফার্নিচারে সাজানো। কোন কিছুর সামান্যতম অভাব নেই। যেন ছোট খাটো রাজপ্রসাদ। কাজের লোকেদের ডাকার আগেই তারা হাজির। আরহাম সেহেরকে রানীর মতো রাখলে সেহের একজন বন্দিনীর মতো বাঁচছে। ঠাত সেহেরের চোখ আটকায় দোতলার অপর কর্নারে এর রুমের দিকে। রুমের দরজায় সুচারুভাবে কারুকাজ করা। নকশাগুলো ভয়ানক কিছু নির্দেশ করছে। দরজাটা দেখে সেহেরের ভীষণ চোখে ভাজল। আরহামকে বেশ কয়েকবার এই রুমে ভেতর প্রবেশ করতে দেখেছে। হয়তো এই রুমের ভেতর শিকলের তালার চাবি আছে। এসব ভেবে সেহের সামনের রুমটার দিকে অগ্রসর হয়। দরজা খোলার চেষ্টা করে কিন্তু পারে না। দরজা লক পাসওয়ার্ড দেওয়া। সেহের বেশ কিছুক্ষণ পাসওয়ার্ড ট্রাই করে কিন্তু প্রত্যেকবারই পাসওয়ার্ড ইনকারেক্ট। সেহের বেশ কিছুক্ষণ ভেবে নিজের নাম দিয়ে ট্রাই করল। অবশেষে দরজা খুলল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। কোথাও আলোর রেখা নেই। ভীতু পায়ে সেহের ভিতরের দিকে অগ্রসর হয়। আধারে কোন কিছু দেখা যাচ্ছে না। সেহের কোন রকম সুইচ খুঁজে বের করে। আলো জ্বালাতেই সামনের দেয়ালের সিলিং এর উপর ছোট ছোট লাইটগুলো জ্বলে ওঠে। ঠাত অন্ধকারে আলোর প্রতিফলনে সেহের চোখ ডেকে নেয়। আলোটা ভীষণ রকম চোখে লাগছে। ধীরে ধীরে হাত সরিয়ে সামনে তাকাতে সেহের আতঙ্কিত হয়ে যায়। মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিলে পেছনের দেয়াল ধরে দাঁড়ায়। সামনের দেয়ালে অনেকগুলো মানুষের কাটা হাত, চোখ সংরক্ষণ করে রাখা। হাতগুলো মমি আর চোখগুলো উঠিয়ে কাচের জারে ভরা। প্রত্যেকটার নিচে এদের মৃত্যুর কারণ লিখা। প্রত্যেকটা কারণ সেহেরের সাথে জুড়ে। এদের মধ্যে আদনান নিতান সেহেরের স্কুল টিচারও আছে। সেহের ধপ করে মাটিতে বসে পড়ে। থর থর কাঁপছে। মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু থামছে না। বুক চিরে হাউমাউ চিৎকারে কেঁদে ওঠে। ততক্ষণে আরহাম বাড়ি পৌঁছে গেছে। দ্রুত পায়ে দোতলায় উঠতেই সেহেরের কান্না জড়িত চিৎকারের আওয়াজ পায়। আরহাম সেই রুমটার দিকে ছুটে যায়। ভিতরে সেহেরকে দেখে আঁতকে ওঠে। সেহের হাত টেনে নিজের সামনে দাঁড় করিয়ে চিৎকার করে বলে, ভুল করেছ, অনেক বড় ভুল। তোমার এখানে আসা উচিত হয়নি। একদম উচিত হয়নি। আরহামের চিৎকারে সেহের দমে না। উল্টো দ্বিগুণ চিৎকারে বলে, এতটা বছর ধরে আড়ালে থেকে আপনি সবাইকে খুন করেছেন। আমার জীবনের সব সমস্যার জট আপনি। ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। এতটা দিন একজন খুনিকে ভালোবেসে এসেছি। আপনি মানুষ না জানোয়ার। এতটুকু বলেই সেহের হাঁপিয়ে গেল। মুখ ভরে বমি করল। আরহাম ধরতে আসছে সেহের ভয়ে দূরে সরে যায়। আস্তে আস্তে সেহেরের চোখ মুখ উল্টে আসছে। আরহাম দ্রুত সেহেরের কাছে গিয়ে কোলে তুলে নেয়। আরহামকে বাধা দিতে চাইল, কিন্তু শরীর মনের সাথে সঙ্গ দিচ্ছে না। ধীরে ধীরে চোখের সামনে সব ঘোলা হয়ে আসে। চোখের সামনে অন্ধকার নেমে আসে। নিজের অতীতে আবার ডুব দেয়। অতীত। সেহের মিনিট 10 পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল আরহাম জিং এর জন্য তৈরি হচ্ছে। সেহেরও চুলে রাবার ব্যান্ড বাঁধতে বাঁধতে আরহামের সামনে দাঁড়িয়ে বলে, চলুন। আরহাম আশ্চর্যজনক চোখে তাকিয়ে বলল, তুমি কোথায় চলছ? সেহের কাঁধ নাচিয়ে উত্তর দিল,
কোথায় আবার? আপনার সাথে জগিংয়ে। তোমার জগিং এর কি দরকার? ইউ অলরেডি ফিট অ্যান্ড ফাইন। সেহের গাল ফুলিয়ে ভেঙচি কেটে বলল, তাহলে আপনিও যাবেন না? আপনিও তো পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন। তুমি কি মিহিকে নিয়ে ইনসিকিউর? সেহের মুখ ঘুরিয়ে না সূচক মাথা নাড়ল। আরহাম বেশ বুঝতে পারছে সেহের মিহিকে নিয়ে জেলাস। তাই এমনটা করছে। আরহাম সেহেরের কোমর টেনে নিজের কাছে আনল। কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, তোমাকে কারো মতো হতে হবে না। তুমি যেমন তেমনটাই আমার প্রিয়। তোমার চোখের সরলতা, তোমার উদারতা আমাকে বরাবরই মুগ্ধ করে। আমি এই তুমিতেই ডুবতে, ভাসতে চাই। সেহের লজ্জিত ভঙ্গিতে চোখ নামিয়ে মৃদু হাসল। ফিসফিস করে বলল, আমিও শুধু আপনাতেই ডুবে থাকতে চাই। কথাটা আরহামের কান অবধি পৌঁছাল না। সেহের বেশ ধীর স্বরে বলেছে। নিচে থেকে মিহির ডাক পড়তেই দুজন জগিং এর জন্য বেরিয়ে পড়ে। বিষাক্ত প্রেমের অনুভূতি। উর্মি প্রেমা, সাজিয়ানা মুনির। পর্ব 34। জেলাসি ঈর্ষা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত যন্ত্রণাদায়ক অনুভূতির নাম। প্রত্যেকটা মানুষ এই অনুভূতির সাথে পরিচিত। আমার তখনই এই অনুভূতিটাকে অনুভব করি যখন আমরা কারো জন্য ব্যাকুল থাকি আর সেই প্রিয় মানুষটা অন্য কারো দিকে অগ্রসর হয়। অন্য কারো চোখে সেই মানুষটার জন্য অস্পষ্ট অনুভূতি ভেসে ওঠে। জেলাসি ভীষণ বাজে অনুভূতি, যা মানুষের বিবেককে ভুলিয়ে আবেগে বিমোহ করে। সেহের ধীরে ধীরে এই মোহের তাড়নায় জড়িয়ে যাচ্ছিল। আরহাম মিহির কাছাকাছি থাকাটা তাকে ভীষণ পীড়া দিত। মুখে প্রকাশ না করলেও সেহের ভিতরে ভিতরে প্রতি মুহূর্ত পূর্ত অনিশ্চয়তা ধীরে ধীরে আরহামকে হারানোর ভয় পরিণত হচ্ছিল। দুনিয়া জুড়ে কনকনে শীতের প্রভাব। শীতের এই কঠিন প্রবণতায় শহর জুড়ে নির্বাচনের গরম হাওয়া বইছে। পুরো শহর জুড়ে হইচই। বেশ খারাপ পরিস্থিতি। এবার অপোজিট পার্টি বেশ শক্তিশালী। আরহামদের বিরুদ্ধে বর্ষর ষড়যন্ত্র পাকিয়েছে। যা ঠেকাতে আরহাম সহ পার্টির বাকি সব সদস্য সামাল দিতে ব্যস্ত। সেই প্রস্তুতিতে দিন রাত কঠোর পরিশ্রম করছে। বেশ দেরি করে বাড়ি ফিরছে। সেহেরের জন্য সামান্যতম সময় বের করতে পারছে না। যা সেহের বুঝেও বুঝতে চাইছে না। একবার মন মানলেও আরেকবার মোবে শখানেক প্রশ্ন জাগছে। ইদানিং আরহাম বাড়ি ফিরে রিফ্রেশমেন্টের জন্য মিহির রুমে যায়। ঘণ্টা দুয়েক আড্ডা দিয়ে রুমে ফিরে। সেহের ততক্ষণে ঘরের বাতি নিভিয়ে ঘুমের ভান করে শুয়ে থাকে। আরহামের এই নীরব প্রহারগুলো সেহেরকে ভীষণ কষ্ট দিচ্ছে। এখন রিফ্রেশমেন্টের জন্য মিহিকেই তার কেন চাই? সেহেরের ভেতর কমতি কিসের? না মুখ ফুটে কিছু বলতে পারছে না, নিজের মনকে মানাতে পারছে। শুধু বালিশে মুখ গুজে কান্না করে দিন পাড়ি দিচ্ছে। নির্বাচনের পূর্বে এক বিকালে সেহের মিহি মুখোমুখি। সারাদিনের ক্লান্তি চাপাতে বাগানে বসে চা খাচ্ছে। টুকটাক গল্প করছে। ঠাত গল্পের ফাঁকে সেহের মিহিকে প্রশ্ন করল, তোমাদের বন্ধুত্ব কত বছরের? জবাবে মিহি মিষ্টি হেসে বলল, সেই ছোট থেকে। জানো তো কানাডায় আমরা প্রতিবেশী ছিলাম। আঙ্কল আন্টি যখন জীবিত ছিল আমার বেশিরভাগ সময়ই আন্টির সাথে কাটত। ভীষণ ভালো মানুষ ছিলেন তিনি। আন্টি একজন থাই গার্ল ছিল। স্টাডির জন্য কানাডা এসেছিল আর সেখানেই আঙ্কের সাথে পরিচয়, তারপর প্রণয়। ঠাত এক অ্যাক্সিডেন্টে দুজন মারা যায়। আরহাম ভাগ্যের জোরে বেঁচে গেলেও নিজের অনেকটা স্মৃতি হারিয়ে ফেলে। তার বাল্যকাল খুব একটা সুখকর ছিল না। অ্যাক্সিডেন্টের পর মেন্টাল ট্রমার কারণে তাকে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। বাবা সাইকিয়াট্রিস্ট হওয়ায় আরহামের সুস্থতার ভার নিজের উপর নেয়। তখন থেকে আরহাম তার বাবা মায়ের আবছা আবছা স্মৃতি নিয়ে আমাদের সাথে থাকতে শুরু করে। ওর আমি ছাড়া খুব একটা বন্ধু ছিল না। ছোট থেকে একা থাকতে পছন্দ করত। স্কুলের অনেক মেয়ে তার প্রেমে হাবুডুবু খেলেও আরহাম কারো দিকে চোখ তুলে তাকাত না। এতটুকু বলে থামতেই সেহের ধীর স্বরে প্রশ্ন করল, আর তুমি? তুমি পছন্দ করতে না? সেহেরের এমন প্রশ্নে মিহি অনেকটাই অপ্রস্তুত হয়ে পড়ে। কিছু বলতে গিয়েও থেমড়ে যায়। ঠোঁটে জোরপূর্বক হাসির টেনে বলল, সেহের তুমিও না, কি যে বলো। উই আর জাস্ট গুড ফ্রেন্ড। বাই দা ওয়ে অনেকটা সময় হয়েছে আমার, এখন উঠতে হবে। এক কাজে বের হব। সেহের প্রত্যুত্তরে মুচকি হাসল। মিহি চেয়ার ছেড়ে উঠল। সেহের মিহির যাওয়ার দিকে এক পলকে তাকিয়ে রইল।
মিহির চোখে আরহামের জন্য স্পষ্ট ভালোবাসার অনুভূতি ছিল। মিহি এড়িয়ে গেলেও সেহেরের চোখ থেকে তা আড়াল হয়নি। সেহের ভাবল, মিহি আরহামকে কতটা জানে। সেই ছোট থেকে আরহামকে কতটা সাপোর্ট করে আসছে। তবে কি আরহামের জীবনের সেই মেয়েটা কি মিহিই? ঘটনাক্রমে আরহাম সেহেরের বিয়েটা যদি না হতো তবে আজ হয়তো আরহামের জীবনে মিহিই থাকত। কিন্তু সেহের ভেতরের বউ সত্তাটা এর কঠিন বিরোধ করল। ঘোর বিরোধিতায় ভেতর থেকে জোরগলায় আওয়াজ এলো, আরহামের সাথে তার বিয়ে হয়েছে, সে আরহামের লিগ্যালি ওয়াইফ। অতীত যাই হোক, এখন আরহাম শুধুমাত্র তার, শুধুই তার। এরপর থেকে সেহের দিনরাত ভাবতে লাগল, কি করে আবার আরহামের মনে আগের মতো জায়গা করবে। মিহির মতো হবে কি? মিহির মতো হেয়ার কালার করবে? এক্সারসাইজ করবে? ওয়েস্টার্ন ড্রেস পরা শুরু করবে কি? কথায় কথায় ইংলিশ ছাড়বে? সেহেরের ভেতরের ভয় তাকে ব্যাকুল করে দিয়েছে। প্রতি মুহূর্ত আরহামকে হারানোর ভয় তাকে তিলে তিলে ক্ষতবিক্ষত করছে। বাবা মা থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা সম্পর্ক থেকে সে অর্ধ ভালোবাসা পেয়েছে। পূর্ণ ভালোবাসা পাবার সৌভাগ্য তার হয়নি। আরহাম সেহেরের জীবনের প্রথম প্রেম। আরহামকে হারানোর মতো সাহস তার নেই। না আরহামকে অন্য কারো সাথে ভাগাভাগি করতে পারবে। পরদিন সেহের ভার্সিটিতে যায় না। সকাল থেকে কিচেনে। আরহাম কোন এক জরুরি তলবে বেশ ভোরে বেরিয়েছে। সেহের বেশ খুশি মনে আরহামের জন্য পাক শুরু করল। মিহির মতো অতশত গুণ না থাকলেও সেহেরের অবশ্য একটা গুণ আছে, যা মিহির নেই। আর তা হলো পাককলা। রান্নাবান্নায় সেহের বেশ পটু। ছোট থেকে দাদির সাথে থাকায় দাদির থেকে এই গুণটা অর্জন করেছে নিয়েছে। রান্নার হাত বেশ পরিপক্ক। সেহের আরহামকে ইমপ্রেস করার জন্য সকাল থেকে পাকঘরে আরহামের পছন্দের খাবার রান্না করতে ব্যস্ত। দাদিমা থেকে কায়দা করে অনেক আগেই আরহামের পছন্দের খাবারের তালিকা জেনে নিয়েছিল। তাও ব্যাস সেই তালিকা অনুযায়ী রান্না করতে লেগে গেছে। দুপুরে ফিটফাট রেডি হয়ে আরহামে অপেক্ষা করতে লাগল। কিন্তু আরহাম ফিরে না। সবাই একসাথে লাঞ্চ করলেও সেহের করল না। আরহামের ফেরার অপেক্ষা করল। সবাই রান্নার বেশ প্রশংসা করল। সেহের উত্তরে শুধু মুচকি হাসল। মন আরেক দফা ভাঙল, যার জন্য এত আয়োজন সেই নেই। সারাদিন আরহামের অপেক্ষা করল। বিকাল গড়িয়ে সন্ধ্যা, আরহাম এখনো বাড়ি ফিরেনি। সেহের কয়েকবার ফোন করে খোঁজ নিতে চেষ্টা করেছে। কিন্তু প্রত্যেকবারই ফোন বন্ধ বলছে। অফিসে ফোন দিয়ে জানতে পারে আজ আরহাম অফিসে যায়নি। সেহেরের চিন্তা আরও বাড়ল। সারাদিনের ক্লান্তি চিন্তা মাথা ধপধপ বাড়ি মারছে। অসহ্য যন্ত্রণায় সেহের মাথা তুলতে পারছে না। তার উপর অস্থির মন, সব মিলিয়ে নাজেহাল। রাত 12টা। সেহের ড্রয়িং রুমে বসে ঝিমাচ্ছে। হঠাৎ গাড়ির শব্দে সেহেরের ঘুম কাটল। আরহাম এসেছে ভেবে খুশি খুশি মুখ নিয়ে সদর দরজার দিকে ছুটে গেল। এই খুশি বেশিক্ষণ রইল না। আরহামের সাথে মিহি। মিহি ড্রাইভিং সিটে, আরহাম বেহুশ অবস্থায় পাশের সিটে হেলে। সেহের দরজা ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মিহি আর দারোয়ান কোনোরকম গাড়ি থেকে টেনে বের করল। আরহাম মিহির কাঁধে মাথা হেলিয়ে আছে। সদর দরজায় সেহেরকে দেখে মিহি বলল, বেশি ড্রিঙ্ক করে অসুস্থ হয়ে পড়েছে। সেহের প্রত্যুত্তর করল না। ঠাই দাঁড়িয়ে রইল। মিহি দারোয়ান আরহামকে রুম অবধি পৌঁছে দিল। সেহের রুমে পৌঁছাতে দেখল মিহি সেখানেই আরহামের হাতের কবজি ধরে কিছু একটা করছে। সেহেরকে দেখতেই সরে দাঁড়ায়। সেহের কাট কাট চোখে মিহির দিকে তাকিয়ে। চোখ মুখ লাল হয়ে আছে। মিহি সেহেরকে দেখে অপ্রস্তুত স্বরে বলল, অনেক রাত হয়েছে, আমি এখন যাই। গুড নাইট। সেহের কোন উত্তর দিল না। মিহি দরজা অবধি যেতেই পেছনে থেকে সেহের ডাকল। মিহি ঘাড় ঘুরিয়ে চাইল। সেহের গম্ভীর স্বরে বলল, তোমাদের মধ্যে এফআইআর চলছে তা বললেই পারো। ফ্রেন্ডশিপের নাম করে এই লুকোচুরি কেন? ট্রাস্ট মি আরহাম, একবার বললেই তোমাদের মাঝে থেকে সরে যাব। হঠাৎ সেহেরের এমন কথায় মিহি হতভম্ব হয়ে রইল। কিছু বলতে চাইল, কিন্তু কিছু একটা ভেবে আবারও চুপ হয়ে গেল। কোন প্রকার প্রত্যুত্তর না করে নিজের রুমে চলে গেল। সেহের ধপ করে জানালার পাশে ডিভানটায় বসে পড়ল। আরহামের দিকে অগ্নিমূর্তি হয়ে চেয়ে থাকল। চোখ থেকে গলিত সীসার মতো টপ্ত জল গাল বেয়ে পড়ল। আরহামের কাছে পা বাড়াল না।
সারা রাত ডিভানে বসে পার করল। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল। বিষাক্ত প্রেমের অনুভূতি। উর্মি প্রেমা, সাজিয়ানা মুনির। পর্ব ৩৫। পরদিন মিহির বের হবার পর সেহের তার রুমে ঢুলে পুরো রুম জুড়ে নিখুঁত তদন্ত করে, কিন্তু কোন প্রকার প্রমাণ মিলে না। হতাশ হয়ে বড় এক নিঃশ্বাস ছাড়ে। আরহামকে তাদের অ্যাফেয়ারের কথা জিজ্ঞেস করে জোর গলায় না করবে। উল্টো বাড়ির সবার সামনে সেহেরের ওভার থিঙ্কিং বলে উড়িয়ে দেবে। এখান থেকে যেতে হলে সেহেরের শক্ত প্রমাণ চাই। তখনই সেহেরের চোখ আটকায় সামনের কাবার্ডের দিকে। সেহের দ্রুত পায়ে সেদিকে অগ্রসর হয়। কাবার্ড খুলে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে। ঠাতি চোখ আটকায় নীল ফাইলে। উপরের কালো কলমে গোটা গোটা অক্ষরে আরবিন্দ লিখা। নামটা সেহেরের খুব পরিচিত। এর আগেও কোথাও শুনেছে, কিন্তু কোথা শুনেছে তা মনে পড়ছে না। দূর থেকে এক অস্পষ্ট আওয়াজ মাথায় বাড়ি খাচ্ছে। চোখের সামনে কিছু আবছা আবছা ভেসে উঠছে। মাথার পেছনে দিকে এক অসহ্য যন্ত্রণা কিলবিল করছে। সেহের মাথা ঝাড়া দিয়ে উঠল। দ্রুত হাতে ফাইল খুলল। কোন এক বিষয়ের উপর ডকুমেন্টারি। উপরে গাঢ় কালিতে লিখা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। রোগীর নাম আরবিন্দ। রোগীর লক্ষণ সমূহ: ১. ব্যক্তিগত তথ্য ভুলে যাওয়া। ২. স্বাভাবিক বিষয়গুলো ভুলে যাবার প্রবণতা বেড়ে যায়। সম্পর্ক, মানসিক বা পেশাদারি চাপ সামলাতে অক্ষম হয়ে পড়া। তার মাঝে প্রচুর পরিমাণে হতাশা দেখা দেয় এবং আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়া। ৩. বার হ্যালুসিনেশন হতে থাকে। ভয়ানক স্মৃতিগুলো তাড়িয়ে বেড়ায়। ঘুমের সমস্যা হয়, প্রায়শই দুঃস্বপ্ন, ইনসমনিয়া দেখা দেওয়া। ৪. অস্থিরতা, প্যানিক অ্যাটাক, বিভিন্ন রকম ফোবিয়া। সেহেরের বিষয়গুলো পড়ে ভীষণ রকম অদ্ভুত লাগল। ভ্রু কুঁচকিয়ে নিল। এমন অদ্ভুত রোগও হয় কি? মিহি কি আরবিন্দ নামক রোগী উপর রিসার্চ করছে, নাকি তার ট্রিটমেন্ট করছে? এসব ভাবতে ভাবতে সেহের পেজ উল্টায়, এমন সময় বাহির থেকে লিয়ার ডাক পড়ে। বাকি পৃষ্ঠাগুলো আর পড়া হয় না। তড়িঘড়ি করে ফাইলটা কাবার্ডে ঢুকিয়ে বেরিয়ে পড়ে। আরহামের ঘুম ভাঙার আগেই সেহের ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেদিন থেকে আরহামকে কড়াকড়ি ভাবে এড়িয়ে চলতে শুরু করে। দুজনের মধ্যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক না থাকলেও বেশ ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু আজকাল সেই সম্পর্কটাও ফাটল ধরেছে। দুজনের মাঝে তেমন কথাবার্তা হয় না। বেশ সকালে আরহাম জাগার আগেই সেহের ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়। ক্লাসের শেষে দুটো টিউশন নিচ্ছে। আজকাল নিজেকে যথাসাধ্য ব্যস্ত রাখার চেষ্টা করছে। এর মাঝেই এক্সামের টেনশন, সব মিলিয়ে সেহেরের দিনও বেশ ব্যস্ত কাটছে। অল্প স্বল্প যেই সময় পায় সেই সময়টা বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশে তাকিয়ে পার করে। সেহেরের এমন ঠাত পরিবর্তন আরহামের চোখে পড়ে। বেশ কয়েকবার এ নিয়ে সেহেরের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু সেহের প্রত্যেকবারই ব্যস্ততার বাহানা দিয়ে এড়িয়ে গেছে। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায়। আজ নির্বাচনের দিন। পুরো শহরবাসীর মনে এক অদম্য উত্তেজনা। সকাল থেকে পুরো পরিবার টেনশনে হাতপা কোচলাচ্ছে। আরহাম ও তার পার্টির লোক জায়গা জায়গায় প্রতিটা কেন্দ্রে রাউন্ড দিচ্ছে। গোপন তথ্য জানা গেছে, বিরোধী দল ভয়ানক কোন ষড়যন্ত্র করছে। জোরদার লড়াইয়ের পর জনগণের অফুরন্ত ভালোবাসা নিয়ে বিপুল ভোটে আরহামের দাদাজান আবারও জয় লাভ করেন। তৃতীয়বারের মতো মন্ত্রী হন। পুরো শহর জুড়ে বিজয়ের উৎসব। বাড়িতে খুশির আমেজ। শুধুমাত্র সেহের গোমরা মুখে। মন থেকে খুশি হলেও এই খুশি তার কঠিন সিদ্ধান্তের উপর কোন প্রভাব ফেলছে। এই তো আর একটা রাত, তারপর এ বাড়ি এ শহর সব ছেড়ে অনেক দূর পাড়ি জমাবে। বিজয়ের উৎসব, বিজয় মিছিল শেষ করে আরহাম দাদাজানের সাথে বেশ রাত করে বাড়ি ফিরে। আগামীকাল পার্টির সকল আয়োজন শেষ। বাড়িতে খুশি খুশি মুখ নিয়ে প্রবেশ করতে দেখে পরিবারের সবাই হলো ঘরে উপস্থিত। সবাই অভিনন্দন জানানোর জন্য আরহাম আর দাদাজানের অপেক্ষা করছিল। আরহাম সেহেরের দিকে তাকালো। উদাসীন দাঁড়িয়ে। দুজনের চোখাচোখি হলো। সেহের বেশিক্ষণ আরহামের দিকে তাকালো না, চোখ ফিরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আরহামের খটকা লাগলো, কিন্তু পরিবারের সবাই সাথে থাকায় কিছু বলল না। কিছুক্ষণ পর অসুস্থতার বাহানা করে সেহের উপরে চলে যায়। আরহামও তার পিছু পিছু যায়। সেহের ওয়াশরুমে। আরহাম চেঞ্জ করে বিছানায় সেহেরের অপেক্ষা করে।
অনেকটা সময় নিয়ে সেহের বের হয়। চোখ মুখ ফুলে টকটকে লাল বর্ণ ধারণ করেছে। সেহেরকে দেখে আরহাম বলল, শরীর কি খুব বেশি অসুস্থ? চলো ডক্টরের কাছে যাই। সেহের মুখ মুছতে মুছতে না সূচক মাথা নাড়াল। ভারী স্বরে বলল, আপনার সব দরকারি জিনিসপত্র কাবার্ডে রাখা। কাবার্ডের নিচের পার্টগুলোর চাবি বিছানার পাশের টেবিলটায় রাখা। সেহেরের হঠাৎ এমন কথায় আরহাম চমকাল। তখনই চোখ পড়ল লাগেজগুলোর উপর। আরহাম ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কোথাও যাচ্ছ? হ্যাঁ, বাবার কাছে চিটাগাং। আগে বললে না যে? এই এখন বললাম, আগে প্রয়োজনবোধ করিনি তাই বলিনি। সেহেরের এমন নীরস উত্তরে আরহাম কিছু মনে করল না। আজকাল সেহের আরহামের সাথে টোনেই কথা বলে। প্রত্যুত্তরে বলল, পুরো সপ্তাহ একটু ব্যস্ত আছি। আগামী সপ্তাহে আমি নিজের সাথে গিয়ে 3-4 দিন থাকবো কেমন? এখানে আপনার যাওয়ার কথা কোথা থেকে আসছে? আমি একা যাচ্ছি, তাও সারা জীবনের জন্য। সেহেরের বাজখাই গলায় এমন কথা শুনে আরহাম বেশ চমকাল। বিছানা ছেড়ে শটান দাঁড়িয়ে বলল, সারা জীবনের জন্য মানে? কি বলতে চাইছ? এই নামমাত্র সম্পর্ক থেকে মুক্তি চাই আমার। ডিভোর্স পেপার সাইন করা আছে। আপনি সাইন করে দিবেন প্লিজ। সেহেরের কথায় আরহামের রাগ আকাশচুম্বী। সেহেরের বাহু চেপে ক্রুদ্ধ গলায় বলল, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? তোমার ডিভোর্স চাই? কেন শুনে খুশি হননি? এমনটাই তো চেয়েছিলেন। আমার সাথে ডিভোর্স হয়ে গেলেই আপনি মুক্ত, লুকিয়ে লুকিয়ে ফ্রেন্ডশিপের নাম করে অ্যাফেয়ার চালাতে হবে না। মিহিকে নিজের করতে পারবেন। শুধু নির্বাচন শেষ হবার অপেক্ষায় ছিলাম। আমি চাই না আমার ব্যক্তিগত জীবন নিয়ে শহর জুড়ে মাতামাতি হোক। এই বাড়ির সম্মান নষ্ট হোক। সেহের, আমি এর আগেও বহুবার তোমাকে বলেছি আমাদের মাঝে ফ্রেন্ডশিপ ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। তুমি কেন বুঝো না? সেহের তাচ্ছিল্য হেসে বলে, আচ্ছা তাই, রাতবিরাতে রিফ্রেশমেন্টের নাম করে তার সাথে সময় কাটানো এটা এমন ফ্রেন্ডশিপ? আমি এতটাও বোকা নই যে আপনি যা বলবেন আমি তা মানব। আপনি চরিত্রহীন। সেহের বেয়াদবিতে আরহাম চুপ থাকতে পারল না। থাপ্পড় দেওয়ার জন্য হাত উঁচু করতে গিয়ে থেমে গেল। সেহের আরহামের এমন ব্যবহারে হতভম্ব হয়ে চেয়ে রইল। টলটল চোখ থেকে ঝোড়ো করে গাল বেয়ে পানি পড়ল। আরহাম দীর্ঘনিশ্বাস ছেড়ে নিজের রাগকে দমিয়ে শান্ত স্বরে বলল, এসব চিন্তাভাবনা কবে থেকে তোমার মাথায় ঘুরছে? যেদিন রাতে আপনি মিহির সাথে ড্রাঙ্ক হয়ে বাড়ি ফিরেছিলেন। আরহামের বুঝতে বাকি রইল না সেহের কোন দিনের কথা বলছে। আরহাম সেহের কাছে এগিয়ে তাকে সবটা বুঝাতে চেষ্টা করল। কিন্তু সেহের নাছোড়বান্দা শুনতে নারাজ। আরহামকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে। আমার আপনার থেকে মুক্তি চাই। আরহামের মাথা বিগড়ে গেল। সেহেদ পাশ কাটিয়ে যেতে নিলে আরহাম আটকে নেয়। কোলে তুলে বিছানায় ফেলে শক্ত গলায় বলে, তুমি চাও আর না চাও, তোমাকে আমার সাথেই থাকতে হবে। সেহের বিছানা ছেড়ে উঠতে চাইল। কিন্তু পারল না, পেছনে থেকে আরহাম শক্ত করে জড়িয়ে ধরে। গভীর রাতে আরহাম ঘুমিয়ে পড়তেই বিছানার পাশে ডিভোর্স পেপার রেখে সেহের আলতো পায়ে লাগেজ নিয়ে অন্ধকারে বেরিয়ে পড়ে চলবে।